নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে একটি খুব ইন্টারেস্টিং, খুব ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি মাধ্যমিক স্টুডেন্টসদের জন্য। বিশেষ করে দেখতেই পাচ্ছ, এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2021 থেকে 22, অর্থাৎ লেটেস্ট যে টেস্ট পেপার বেরিয়েছে এবিটিএর। আর এবিটিএ যেন অত্যন্ত ভালো একটি টেস্ট পেপার, ট্রাস্টেড, যেটা বহু পুরনো সময় থেকে চলে আসছে। তো সেই এবিটি টেস্ট পেপারের গ্রামার পোর্শনসগুলো আমি তোমাদের অধিকাংশ যতটা সম্ভব হবে আমি সলভ করিয়ে দেবো। তো একদম প্রথম থেকে শুরু করেছি। দেখো, 26 পেজ, 22 পাতা থেকে শুরু, 26 পাতাতে গ্রামার পেজটা রয়েছে, দেখতেই পাচ্ছ। তো সেই 26 পাতার যে গ্রামারটি রয়েছে, সম্পূর্ণ গ্রামার 12 নম্বরের যেটা আছে, অর্থাৎ কারেক্ট অল্টারনেটিভ, মানে কারেক্ট ফর্মস অফ ভার্ব যেটার উপর দেয় সেইটি, প্লাস ডু অ্যাজ ডিরেক্টেড। ওকে, তারপরে দেখো ওই আর্টিকেল প্রিপোজিশনস এবং ফ্রেজাল ভার্বস। তো এই সমস্ত কিছু, মানে প্রত্যেকটাতে 3 নাম্বার করে, 4টে আইটেম, 3 4 12 নাম্বার, ঠিক আছে। তোমাদের আমি বলেইছি মাধ্যমিকে যে কারেক্ট অল্টারনেটিভস 3 নাম্বার আসেই, আর্টিকেল প্রিপোজিশন 3 নাম্বার আসেই, ডু অ্যাজ ডিরেক্টেড 3টে আসেই, তার মধ্যে ভয়েস অ্যান্ড ন্যারেশন প্রত্যেক বছর আসে। আর একটা কী আসবে কেউ জানে না, যে কোনো ডু অ্যাজ ডিরেক্টেডের মধ্যে আইটেম, মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস যেগুলোকে বলে, যা খুশি আসতে পারে, ঠিক আছে। সেটার জন্য তোমাদের সমস্ত ধরনের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সম্বন্ধে অবগত থাকতে হবে। আমি বহু এর উপরে ক্লাস নিয়েছি অলরেডি, তোমরা প্লেলিস্টে গিয়ে প্রয়োজন অনুসারে দেখতে পারো, ঠিক আছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বা মাধ্যমিক গ্রামার নাম দিয়ে আছে, নিজেদের প্রয়োজন অনুসারে দেখবে, অবশ্যই লাভবান হবে, এতে কোনো সন্দেহ নেই। নেক্সট যেটা আছে ফ্রেজাল ভার্ব মাধ্যমিকে আসেই 3 নাম্বার। ফ্রেজাল ভার্ব আমি বেশ কিছু ক্লাস অলরেডি নিয়েছি, যাদের ফ্রেজাল ভার্ব নিয়ে অস্পষ্টতা আছে, হোয়াট ইজ ফ্রেজাল ভার্ব, তারা ওই ক্লাসটা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, তাহলে নিশ্চিন্তে থাকতে পারবে। ফ্রেজাল ভার্ব নিয়ে কোনো অসুবিধা হবে না। এবার হ্যাঁ, যদি সাজেশানের কথা বলো, আমি ইম্পর্টেন্ট, দেখো টেস্ট পেপার প্র্যাকটিস যে করবে তার সাজেশান আলাদা করে আর কোনো দরকার হয় না, ঠিক আছে। যে টেস্ট পেপার প্র্যাকটিস করবে ও কমন পাবেই আলটিমেটলি। তবুও আমি তোমাদের অনলি ফ্রেজাল ভার্বের সাজেশানের উপরে আমি একটি ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে। ও মোটামুটি ধরে নাও এই 40 থেকে 50টা মতো ফ্রেজাল ভার্ব টোটাল ইম্পর্টেন্ট দেবো। ওর বাইরে আসবে না, এটুকু নিশ্চিত বলতে পারি, কোনোবারই আসেনি, ঠিক আছে। 99% চান্স বলতে পারি, 100% তো বলতে পারবো না, তাহলে প্রশ্নটা আমি দেখে বলতাম, বুঝলে। প্রশ্ন তো আর আমাদের কারোর দেখা নেই, সুতরাং ওটা বলা ঠিক নয়। 99% বলতে পারি যে তোমরা ফ্রেজাল ভার্ব কমন পাবে। তো ওই ক্লাসটাও আমি খুব শিগগিরই নিয়ে আসবো তোমাদের, রেগুলার ফলো করো, ঠিক আছে। আমি চেষ্টা করব তোমাদের এবিটি টেস্ট পেপার যতটা সম্ভব গ্রামার সলভ করিয়ে দেওয়া, ঠিক আছে। আমি যতটা টাইম পাবো, টাইমের অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করছে। তো চলো শুরু করা যাক। আর এই 12 নাম্বার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মাধ্যমিকে কে কতটা নাম্বার তুলবে, 80-র ঘরে না 90-এর ঘরে, সেটা অনেকাংশে ডিপেন্ড করে। ভালো একটা নাম্বার তুলতে গেলেই 12টা নাম্বারের উপরে, ঠিক আছে। তো প্রথমে দেখো, কারেক্ট অল্টারনেটিভ শুরু করা যাক। কারেক্ট অল্টারনেটিভ মানে এই কারেক্ট ফর্মস অফ ভার্বস যেটা তোমাকে দেবে এখানে। কারেক্ট ফর্মস অফ ভার্বসের থেকে অনেক সহজ এটা করে দেয় মাধ্যমিকে, কারণ কারেক্ট ফর্মস অফ ভার্বসে জানো তোমাকে জাস্ট ভার্বটা ব্যাকেটে দিয়ে দেবে, একটি ভার্ব দিয়ে দেবে, ওটা সঠিক ফর্ম বসাতে হবে। আর এখানে তোমাকে 3টে অপশান দিয়ে দিচ্ছে, এর মধ্যে যে কোনো একটা হবে, মানে ফর্মগুলো দিয়েই দিচ্ছে যে এটা সঠিক ফর্ম, সেটা অ্যাপ্লাই করো, কত সহজ কাজ করে দিচ্ছে। তো সেটা কী করে করবে, এর উপরেও আমি আগে ক্লাস নিচ্ছি কারেক্ট ফর্মস অফ ভার্বসের উপরে, সেগুলো যদি দেখো ওখানে আইডিয়া আরও ক্লিয়ার হবে। আমার যত পুরনো ক্লাস দেখবে ইউটিউবে ডেট ওয়াইজ পেয়ে যাবে, সেখানে আমি আরও ডিটেলসে আলোচনা করেছি। তবুও আমি প্র্যাকটিস করাতে করাতে অবশ্যই বলবো, শোনো ভালো করে, ড্যাশটা বাদ দিয়ে বাকি তথ্য পড়বে। পড়ে বুঝতে হবে তোমাকে যে ওখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব কম্বিনেশন অলরেডি হয়ে গেছে কি না, মানে ওটা কি একটা অলরেডি মানে ক্লজ হয়ে গেছে, মানে ক্লজ মানে কি, যেখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে, মানে টেন্সের গঠনের ভার্ব থাকবে, সেটা কি অলরেডি হয়ে গেছে। যদি অলরেডি হয়ে থাকে তাহলে আর একটা ক্লজ আছে কি না সেইটা তোমাকে দেখতে হবে। যদি ক্লজের মধ্যে পড়ে তাহলে ফাইনাইট ভার্ব হবে। যদি মানে বলতে চাইছি, ধরো দুটো ক্লজ আছে, ধরো ফুল স্টপের আগে দুটো ক্লজ আছে, দুটো ক্লজ কী করে বুঝবো, কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, তাই না। সেরকম যদি থাকে দুটো ক্লজ, তো একটা ক্লজে মানে তো থাকবেই ফাইনাইট ভার্ব, করেই দেবে। আর একটা ক্লজে তখন তোমাকে ফাইনাইট ভার্ব মানে টেন্সের স্ট্রাকচারেই করতে হবে।
আর যদি ধরো একটা ক্লজই আছে ফুল স্টপ পর্যন্ত, একটা ফাইনাইট ভার্ব অলরেডি করেই দিয়েছে টেন্স স্ট্রাকচারে, তাহলে আর একটা নিশ্চিত নন ফাইনাইট ভার্ব। এবার নন ফাইনাইট ভার্ব অনেক কিছু আছে, পার্টিসিপেল আছে, সাধারণত পার্টিসিপেল এবং ইনফিনিটিভ দিয়ে কাজ হয়ে যায়। নন ফাইনাইট চারটে আছে, পার্টিসিপেল, জেরান্ড, ইনফিনিটিভ, ভার্বাল নাউন। তার মধ্যে বেশি যেটা কাজে লাগে প্রেজেন্ট পার্টিসিপেল আর ইনফিনিটিভ। প্রেজেন্ট পার্টিসিপেল হচ্ছে ভার্বের রুটের সাথে আইএনজি, আর ওদিকে ইনফিনিটিভ হচ্ছে টু এর পরে ভার্বের রুট ফর্ম। ওকে, রুট মানে গোড়া, মানে টু গো, যেতে, এরকম সাধারণত তেযুক্ত মানেটা হয়, এর আগেও বলেছি আমি। তো এইভাবে বুঝতে হবে। প্লাস তোমাদের প্যাসিভের ধারণা ঠিক থাকতে হবে, অর্থাৎ ভয়েস চেঞ্জের, মানে ওটা অ্যাক্টিভ ফর্মেও হতে পারে ভার্বটা, প্যাসিভ ফর্মেও হতে পারে। তাহলে কী কী বললাম, অর্থাৎ ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার থাকতে হবে। তো আমি বলেই থাকি ভার্ব অ্যান্ড টেন্স যার ক্লিয়ার তার গ্রামারের সব রাস্তা ওপেন। ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার থাকলে তোমার ফাইনাইট ভার্ব নিয়ে চিন্তা নেই, তাই না? ফাইনাইট ভার্ব চিন্তা হবে না। আর নন ফাইনাইট ভার্ব সামান্য একটু যদি প্রেজেন্ট পার্টিসিপেল আর ইনফিনিটিভের ধারণা থাকে, এই তো বলেই দিলাম ফরমেশনটা, গঠনটা, ব্যাস, তাহলেও অসুবিধা নেই। আর সহজ বুদ্ধি তো বললাম, একটা ক্লজে একটা ফাইনাইট ভার্ব হয়, যদি একটা ফাইনাইট ভার্ব দেওয়া থাকে একটা ক্লজের মধ্যে, তাহলে আর একটা নন ফাইনাইট হবে। এবার কোন নন ফাইনাইট হবে সেটা প্রসঙ্গ দেখে বিচার করতে হবে কী ডিমান্ড করছে। আর যদি একটা ক্লজ আছে কোনো ফাইনাইট ভার্বই নেই, একটা ক্লজে একটা ফাইনাইট ভার্ব তো হবেই, বা আমি যদি বাক্যের দিক দিয়ে বলি, একটা বাক্যে কমপক্ষে একটা ফাইনাইট ভার্ব তো হবেই, টেন্স স্ট্রাকচারের ভাব, মানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব কম্বিনেশন তো হতেই হবে, তখন ওটা ফাইনাইট ভাবেই ফেলবো ভার্বটাকে। বোঝা গেল? আর মনে রাখবে একটা বাক্যে একাধিক ফাইনাইট ভার্ব থাকতে পারে, একটা ক্লজে একটা ফাইনাইট ভার্ব থাকবে। ক্লজ আর সেন্টেন্সের এই ফারাক। ক্লজ মানে ছোট বাক্য, বহু বাক্য, মানে বাক্যের মধ্যে বাক্য বলতে পারো, এও সাবজেক্ট ভার্ব কম্বিনেশন, বাক্যও সাবজেক্ট ফাইনাইট ভার্ব কম্বিনেশন। কিন্তু ফারাক হচ্ছে ক্লজে তো একটা ক্লজে একটাই ফাইনাইট ভার্ব, কিন্তু একটা বাক্যে একাধিক ফাইনাইট ভার্ব থাকতে পারে, যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ। তো ক্লজের বিস্তারিত ক্লাস তো আমি নিয়েছি, প্রয়োজন অনুসারে দেখে নেবে প্লেলিস্টে গিয়ে। তো দেখো এবারে এখানে প্রথম প্রশ্ন দেখো কি বলছে, শুরুতে স্টার্টিং ড্যাশটা বাদ দিয়ে বাকি তথ্য পড়বো বললাম, ফটাফট দেখো। সাম পুলিশ মেন ড্যাশ 1%। দেখো দেখো আর একটা কথা বলি তোমাদের, যে বুঝতে টাইম নাও, ঠিক আছে? এখন আমি বোঝাচ্ছি, ধীরে সুস্থে বোঝো, বুঝতে টাইম নাও ব্যাপারটা, কিন্তু করতে টাইম লাগলে হবে না, ঠিক আছে? করার সময় ফটাফট করতে হবে, ঠিক আছে? বোঝাটা সায়েন্স আর অ্যাপ্লিকেশনটা আর্ট, এটা মাথায় রাখবে। সাম পুলিশমেন ড্যাশ হ্যাভ অ্যারেস্টেড আছে, অবলিক দিয়ে থাকবে এরকম, অ্যারেস্ট আছে। তো অ্যারেস্ট প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্মও বলতে পারো, এটা ডু ভার্বটার, শুধু দুটাই ডু ভার্ব না, বা অ্যাকশন ভার্ব না, অসংখ্য যা কিছু করি সেগুলোই সব ডু ভার্ব। আমি যে কথা বলছি স্পিক, এটাও ডু ভার্ব, তোমরা শুনছো লিসেন, এটাও ডু ভার্ব। তো অ্যারেস্টেড V2 বলতে পারি বা V3 বলতে পারি, তাই না? অ্যারেস্টেড তো পাস্ট ফর্মও হতে পারে, পাস্ট পার্টিসিপল হতে পারে। আর হ্যাভ অ্যারেস্টেড প্রেজেন্ট পারফেক্টে আছে, H1 V3। তাহলে কিসে করব দেখি, তারপরের অংশ 1% ফ্রম দ্য পোর্ট এরিয়া অন ফ্রাইডে লাস্ট ফুল স্টপ। তাহলে দেখো দেখো ফুল স্টপ পর্যন্ত যা দেখতে পাচ্ছি, এখানে দুটো ক্লজ নেই, কোনো লিঙ্কার ফিঙ্কার কিছুই নেই, তার মানে একটাই ক্লজ হবে, মানে একটাই বাক্য হবে, তাই না? একটা বাক্যে একটা ক্লজ তো থাকবেই, তো তার মানে একটা ফাইনাইট ভার্ব তো থাকতেই হবে একটা ক্লজে বা একটা বাক্যে, তাই না? একটা ফাইনাইট ভার্ব তো থাকতেই হবে। সাবজেক্ট তো রয়েছে পুলিশম্যান, কিন্তু ফাইনাইট ভার্ব নেই, তাহলে সাবজেক্ট ফাইনাইট ভার্ব কম্বিনেশন না হলে তো ক্লজ বা বাক্য কোনোটিই হবে না। তাহলে এখানে আমি বুঝে গেলাম যে এখানে আমার টেন্সের গঠনের ভাব মানে ফাইনাইট ভার্ব দরকার। তো এবার কোনটা করব? সেন্স কি বলছে দেখো, সেন্স কি ডিমান্ড করছে, কি চাইছে, ড্যাশটা বাদ দিয়ে বাকিটা পড়ে দেখো তো, পুরোটা পড়ে দেখতে পাচ্ছি লাস্টের দিকে অন ফ্রাইডে লাস্ট, মানে গত, লাস্ট মানে কি গত শুক্রবার, তাহলে গত শুক্রবার মানে যেটা হয়ে গেছে, অর্থাৎ পাস্ট বোঝাচ্ছে কি না, অতীতকাল ইন্ডিকেট করছে কি না, ব্যাস ফিনিশ। আমার এখানে অ্যারেস্টেড সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম তো রয়েইছে, এটাকে পাস্ট পার্টিসিপল ধরার কোনো প্রয়োজনীয়তা নেই, ব্যাস আমি অ্যারেস্টেড করব, বলো বোঝাতে পারলাম কি না? অ্যারেস্টেড, ব্যাস ফিনিশ। এবার তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে, স্যার অ্যারেস্টেড তো থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মও হয়। হ্যাঁ নিশ্চয়ই হয়, তো ওটা কেন বলতে পারবো না? তার কারণ মনে রেখে দেবে, শুধু পাস্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে কখনো ফাইনাইট ভার্ব গঠন হয় না, কখনো টেন্সের গঠনের ভাব গঠন হয় না, ও অক্সিলারি ভার্ব নেয়, আর এখানে তো কোনো অক্সিলারি ভার্ব নেই, তাই না? অ্যারেস্টেডের আগে পুলিশম্যান আছে ডাইরেক্ট, বুঝতে পেরেছো? হ্যাঁ একটা ভার্বে তোমাকে দিয়ে দিয়েছে হ্যাভ অ্যারেস্টেড, সেটা তো আলাদা দিয়েছে, আমাকে তো তাহলে ওটা করতে হবে। আমি বলছি অ্যারেস্টেডের আগে এখানে দিয়েছে কি কিছু পুলিশম্যান সাবজেক্ট আছে, তো তাহলে তো আমাকে এটা ফাইনাইট ভাব করতে হবে, তাহলে আমাকে সেকেন্ড ফর্ম ধরে নেবো, অসুবিধা কী আছে, তাই না? V2 ধরে নেবো, V2 তো রয়েছে, বলো বলতে পারলাম, সেকেন্ড ফর্ম ধরে নেবো, পাস্ট ফর্ম। আর V2 মানে সেকেন্ড ফর্ম দিয়ে সিম্পল পাস্ট টেন্স গঠন হয় কি না, বা পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন হয় কি না বলো,
ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার থাকতেই হবে। তো কিছু পুলিশ গ্রেপ্তার করেছিল, বাংলায় ক্রিয়া শেষে ল লাম থাকলে সিম্পল পাস্ট টেন্স, গ্রেপ্তার করেছিল একজন লোককে পোর্ট এরিয়া মানে বন্দর এলাকা থেকে, ফ্রম মানে থেকে, অন ফ্রাইডে লাস্ট গত শুক্রবারে। বলো ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো, দ্য ম্যান ড্যাশ হ্যাজ বিন ফাউন্ড, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে আছে এটা, বিন আছে দেখতে পাচ্ছ, বিন, বিডব্লিউএন বিন। বিন সাধারণত হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হোক, পাস্ট ফর্ম হোক, তারপরে ভার্বটার থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম, এই দুটো ভার্বের অক্সিলারি প্রিন্সিপালের মাঝখানে বিন বসলে ওটা প্যাসিভে হয়। তো এটা প্যাসিভে আছে বোঝা যাচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভে আছে যেহেতু হ্যাজ প্রেজেন্ট ফর্ম, তাই না? তারপরে ফাউন্ড পাস্ট টেন্সে আছে বা পাস্ট পার্টিসিপেলে বলতে পারি V2 বা V3। তারপরে ওয়াজ ফাউন্ড, এটা দেখো B2 V3 আছে। B2 মানে বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম ফাউন্ড, মানে এটা প্যাসিভে আছে না, সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস কি B2 V3। তোমাদের একটু আগে বললাম না যে প্যাসিভেও হতে পারে কিনা সেটাও দেখতে হবে। তো দেখি এবারে বাকিটা পড়ে, দ্য ম্যান ড্যাশ স্মাগলিং গোল্ড, দেখো দেখো এখানে গিয়ে শেষ হচ্ছে স্টপ গোল্ডে গিয়ে, স্মাগলিং একটা ভার্ব দেওয়া আছে দেখতে পাচ্ছ, ভার্বের সাথে আইনজি আছে, স্মাগল একটা ভার্ব, তো তার সাথে আইনজি করা আছে স্মাগলিং। কিন্তু ভার্বের রুটের সাথে আইনজি থাকলে আমরা তো সাধারণত ভাবি কন্টিনিউয়াস, তার আগে একটা অক্সিলারি ভার্ব দরকার হয় যদি কন্টিনিউয়াস টেন্স বলতে হয়। বি ভার্ব অক্সিলারি রূপে বসে আছে কোথাও? এখানে যে অপশানগুলো আছে, আছে বি ভার্ব অক্সিলারি রূপে। এই তো ভার্ব প্রিন্সিপাল ভার্ব সহ দিয়ে দিয়েছে, হ্যাজ বিন ফাউন্ড, ফাউন্ড, ওয়াজ ফাউন্ড, কোনো বি ভার্বের গল্পই নেই। এবার আবার কেউ বলবো না যে স্যার এই যে ওয়াজ আছে বি ভার্ব, আরে ওয়াজ তারপরে ফাউন্ড আছে, ওটা B2 V3 ও তো একসাথে আছে। যদি ফাউন্ডটা না থাকতো তাহলে তোমরা বলতে পারতে, তাই না? ওয়াজ ফাউন্ড আছে, ওর সাথে আছে, ওটা অক্সিলারি প্রিন্সিপাল, ওটা ওই হিসাবে আছে। তো আমার কথা হচ্ছে ওয়াজ স্মাগলিং তো নেই, সুতরাং তার মানে এটা একটা সহজ বুদ্ধি হচ্ছে, ভার তো আছে কিন্তু এটা টেন্সের স্ট্রাকচারে নেই, তার মানে নন ফাইনাইট ভাব সহজ বুদ্ধি। দেখো আর একটু আগে বললাম না ভাবের রুটের সাথে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপেলের স্ট্রাকচারে হয়, যারা জেরান্ডেও হয় অবশ্যই, কিন্তু সেটা ডিপেন্ড করছে কি ডিমান্ড করছে কি সেন্স আছে। যদি নাউনের ধর্ম থাকে তো জেরান্ড হয়, আর যদি অ্যাডজেক্টিভের ধর্ম থাকে তো পার্টিসিপেল হয়, পার্টিসিপেলে অ্যাডজেক্টিভের ধর্ম থাকে, ঠিক আছে? সাধারণত এই যে কারেক্ট ফর্মস অফ ভার্বস বা কারেক্ট অল্টারনেটিভগুলো দেয় এগুলো পার্টিসিপেল বা বললাম ইনফিনিটিভের উপরেই দেয়, ওকে? তো যাই হোক, তাহলে এখানে সেন্সটা কী আসছে দেখো, স্মাগল মানে পাচার করা, সোনা পাচার করতে লোকটিকে খুঁজে পাওয়া গেছে, না লোকটি খুঁজে পেয়েছিল, না লোকটিকে খুঁজে পাওয়া গিয়েছিল, বলো কোনটা সেন্স আসছে? এটা তো অতীতে ঘটনা ঘটে গেছে, অলরেডি পাস্টের ইন্ডিকেশন আমরা আগের ভার্বটার ফর্মে পেয়ে গেছি। তাহলে এখানে এই ওয়াজ ফাউন্ড হবে কি না বলো? সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভে এটা আছে B2 V3। দেখো অ্যাক্টিভ আর প্যাসিভ কি, অ্যাক্টিভে কর্তা সক্রিয়ভাবে কাজটা করে, প্যাসিভে কর্তার দ্বারা কাজটা গৃহীত হয় বোঝায়, ও নিজে মানে সক্রিয়ভাবে করে না, প্যাসিভ হয়ে যায়, ওখানে নিষ্ক্রিয় হয়ে যায়। তো লোকটা খোঁজেনি, লোকটাকে খুঁজে পাওয়া গেছিল, লোকটাকে দেখা গেছিল, লোকটা দেখেনি, লোকটাকে দেখা গিয়েছিল, প্যাসিভ কিনা বলো? পাচার করতে, সোনা পাচার করতে, তো স্মাগলিং এটা প্রেজেন্ট পার্টিসিপেল আছে, ঠিক আছে? সোনা পাচার করছিল আর কি, করতে খুঁজে পাওয়া গেছে মানে ধরা পড়েছে আর কি, ধরা পড়েছিল সোনা পাচার করার সময়, এই হচ্ছে এর অর্থ। তাহলে ও খোঁজেনি, ওকে দেখা গিয়েছিল, ঠিক আছে? তো সেন্স প্যাসিভে আসছে, তাহলে আমরা কি করব? আর পাস্ট টেন্সের আসছে সেন্স, তো পাস্ট টেন্সের প্যাসিভেই আছে, তো আরামসে করব ওয়াজ ফাউন্ড। বলো বোঝাতে পারলাম কি না? ক্লিয়ার হচ্ছে? লাস্ট দেখো কি আছে, নাও দ্য ম্যান ড্যাশ ইন প্রিজন, এ তো শুরুতেই উত্তর দিয়ে দিয়েছে নাও। নাও মানে এখন, প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করে কি না? এখন লোকটা কি বলবো, প্রিজন মানে জেল, জেলের মধ্যে আছে, তাই না? এখন বর্তমানে বুঝিয়ে দিয়েছে, তো এখন ইজ প্রেজেন্ট টেন্স করবো। এখানে দেখো ইজ প্রেজেন্ট টেন্স দিয়েছিল, ওয়াজ পাস্ট টেন্স দিয়েছিল, হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট ফর্ম দিয়েছিল, তো তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট পারফেক্ট করার কোনো প্রয়োজনীয়তা নেই। এখন লোকটা জেলে আছে, তো বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসালাম ইজ, তাই না? ইজ মানে হয় আছে বোঝায়, মানে নিজে আছে, অবশ্যই অধিকারে আছে নয়, ওকে? অধিকারে আছে হ্যাভ ভার্ব বোঝায়। বলো বোঝাতে পারলাম কি না? দেখো এই উত্তরগুলো বলতে আমার জাস্ট কয়েক সেকেন্ড লাগতো, তোমাদের কিন্তু আমি শেখাতে এসেছি, বোঝাতে এসেছি। যারা আমার পুরনো স্টুডেন্ট জানো, আমি না বুঝিয়ে যাতে স্টুডেন্টসরা গ্রামার এনজয় করতে পারে এবং গ্রামার নিজেরাই সলভ করতে পারে আনন্দের সাথে, লজিক্যালি, হ্যাঁ, তারা এটাকে এনজয় করতে পারে, সেটাই আমার উদ্দেশ্য। শুধু উত্তর বলতে কিন্তু আমার এখানে আসা নয়, আমি তোমাদের শেখাতে এসেছি, বোঝাতে এসেছি, গ্রামারের দুনিয়া দেখাতে এসেছি, যাতে তোমরা দেখতে পাও গ্রামার, ল্যাঙ্গুয়েজটাকে এনজয় করো, ঠিক আছে? ভাষা একটা বিজ্ঞান, মনে রাখবে।
ভাষাবিজ্ঞান ওই জন্য বলে গ্রামার কমপ্লিট সায়েন্স। তো যাই হোক, তো বোঝা গেল কারেক্ট অল্টারনেটিভ। তো এইভাবে সলভ করবে। তোমার ফাইনাইট ভার্বের সেন্স ক্লিয়ার থাকলে কোনো চিন্তা নেই, আর নন ফাইনাইটের সহজ বুদ্ধিতেই হয়ে যাবে। প্রেজেন্ট পার্টিসিপেল, পার্টিসিপেল এবং ওই পাস্ট পার্টিসিপেল, তারপরে ইয়ে কী বলে ইনফিনিটিভের একটু ধারণা ক্লিয়ার থাকলেই হয়ে যাবে, অত ডেপথে না গিয়েও নাম্বার পেয়ে যাবে। আর ওই প্যাসিভ, প্যাসিভ তো অবশ্যই জানারই কথা, অ্যাক্টিভ প্যাসিভ, তাই না? ব্যাস, তাহলে আর এই নিয়ে 3 নাম্বার একদম হাতের মুঠোয়। ওকে, নেক্সট এবারে আমরা আর্টিকেল প্রিপোজিশনে আসবো। তো আর্টিকেল প্রিপোজিশন চলো 5 নাম্বার, ঠিক আছে। 5 নাম্বার দেখো কী বলছে, ড্যাশটা বাদ দিয়ে বাকি তথ্য পড়ি। দেখো আর্টিকেলসের এ অ্যান্ড দি সবাই জানো আশা করি। প্রিপোজিশনস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়া দরকার। হোয়াট ইজ প্রিপোজিশন তো জানা দরকার, না জানলে আমার প্লেলিস্ট থেকে ক্লাসে দেখে নিতে পারো। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে এমন কিছু ওয়ার্ড যার পরে কোনো প্রিপোজিশন বসে, সেগুলো খুব গুরুত্বপূর্ণ পড়া, ঠিক আছে। এগুলো গ্রামার বই দিয়ে চর্চা করা দরকার কিন্তু। তো প্রথম প্রশ্ন দেখো কী আছে, উই স্টপড, মানে পুরো ডিসক্রিপশনটাই পড়ছি। উই স্টপ ড্যাশ লাঞ্চ ইন ড্যাশ স্মল রেস্টুরেন্ট নট ফার ফ্রম দ্য টাউন। তো এখানে কি বলতে চাইছে, আমরা থেমেছিলাম, বোঝাই যাচ্ছে একটা জার্নিতে বেরিয়েছে আর কি। তো একটি ছোট্ট রেস্টুরেন্টে, যেটা শহর থেকে বেশি দূরে নয়, ফার মানে দূরে, খুব একটা দূরে নয়, নট ফার, সেখানে আমরা থেমেছিলাম লাঞ্চ করতে। আর তে হলে কি হয় বাংলায় ক্রিয়ার শেষে, তে যুক্ত কনস্ট্রাকশন, আমি এটা শিখিয়েছি না, এখানটায় লিখছে 2+VR মানে ভার্বের রুট ফর্ম। ইনফিনিটিভের কনস্ট্রাকশন, একটু আগে যে তোমাদের বলছিলাম ইনফিনিটিভ INF, ইনফিনিটিভের কনস্ট্রাকশন 2 এর পরে ভার্বের রুট ফর্ম, এটা বেস ফর্ম, একদম বেসিক ফর্ম, ঠিক আছে, বেসিক স্ট্রাকচার। 2 এর পরে ভার্বের রুট ফর্ম। ইনফিনিটিভের এবার বহু ভাগ আছে, মানে স্ট্রাকচার আছে, প্যাসিভে হয়, প্লাস পারফেক্ট ইনফিনিটিভ, অনেক কিছু আছে, কিন্তু বেসিক যেটা একদম জানা দরকার সবার, 2 এর পরে ভার্বের রুট ফর্ম। সাধারণত মানেটা বাংলায় তে যুক্ত সাধারণত হয়। গো মানে যাওয়া, টু গো মানে যেতে, প্লে মানে খেলা করা, টু প্লে মানে খেলতে, এরকম। তো দেখো লাঞ্চ, ড্যাশের পরে যেটা আছে লাঞ্চ, দেখো একটা ওয়ার্ডের তোমাদের আমি বলেই থাকি মাল্টিপল পার্টস হতে পারে, ঠিক আছে, মাল্টিপল পার্টস হতে পারে। এই লাঞ্চটা সবাই জানেন নাউন, তাই না? লাঞ্চ মধ্যাহ্ন, যেটা আমরা ভোজন করে থাকি, মানে একদম দুপুরবেলার খাবার আর কি। তো লাঞ্চ নাউন যেমনি, আবার লাঞ্চ ভার্বও হয়। ইয়েস, একটা ওয়ার্ডের মাল্টিপল মিনিংস হতে পারে, মাল্টিপল পার্টস হতে পারে, তার জন্য ভালো ডিকশনারি কনসাল্ট করা দরকার। ওকে, কুড়েমি করবে না, ডিকশনারি দেখানি, ভোকাবুলারি স্ট্রং করতে হবে, এবং অবশ্যই ল্যাঙ্গুয়েজের ডেপথ বাড়াতে গেলে পার্টসবি বিচার করে চলবে, যা কিছু পড়বে পার্টসবি বিচার করে চলবে। ওকে, কারণ ওয়ার্ডের রিলেশন তবে বুঝতে পারবে, ল্যাঙ্গুয়েজের স্কিল বাড়বে। তো লাঞ্চ নাউনও হয় আর ভার্বও হয়। তো আমি যদি ভার্ব হিসাবে দেখি, তো এটা বলতে পারি যে আমরা থেমেছিলাম লাঞ্চ করতে, তো হয়ে গেল। টু এর পরে ভার্বের রুট ফর্ম, ভার্বের রুট তো লাঞ্চ রয়েছে, ডু ভার্ব বা অ্যাকশন ভার্ব একটা, তো তার আগে টু বসিয়ে দেবো, ব্যাস ফিনিশ। বলো বুঝতে পারলাম কি না? টু লাঞ্চ, উই স্টপ টু লাঞ্চ। আর একটা সহজ বুদ্ধি বলে দিচ্ছি, কারেক্ট ফর্মস অফ ভার্বস মানে কারেক্ট অল্টারনেটিভেও কাজে লাগবে, এই প্রিপোজিশনেও কাজে লাগবে। কি, যদি দেখো প্রিপোজিশন চেয়েছে তোমাকে আর্টিকেল প্রিপোজিশনে, ড্যাশের পরে একটা ভার্বের রুট ফর্ম দিয়েছে, তো তার আগে টু বসবে 99% ক্ষেত্রে, ঠিক আছে, সাধারণত তাই ব্যবহার আছে। ভার্বের রুট আছে, তার আগে টু। আর যদি কারেক্ট অল্টারনেটিভে দেখো টু আছে ড্যাশের আগে, ড্যাশের আগে টু আছে, তো তারপরে ভার্বের রুট ফর্ম হবে 99% ক্ষেত্রে। এখানেও সহজ বুদ্ধি বুঝতে পারলাম, টু থাকলে তারপরে ভার্বের রুট ফর্ম, ভার্বের রুট থাকলে তার আগে টু। সো সেটা বুঝে এর ফায়দা নাও, অবশ্যই বহু কাজে লেগে যায়, সহজ বুদ্ধিতে হয়ে যায়। আচ্ছা যাই হোক, এই টু লাঞ্চ তো হলোই, প্লাস আমি আরও একভাবে বলে দিচ্ছি, লাঞ্চ তো নাউন হিসাবেও ধরতে পারি এটা। তো নাউন হিসাবে ধরলে এখানে আমি টু করতে পারবো না, তখন আমাকে ফর প্রিপোজিশন করতে হবে, করাই একদম উচিত হবে। উই স্টপ ফর লাঞ্চ বলতে পারি আমরা, লাঞ্চ নাউন হিসাবে ধরছি, এখানে আমরা লাঞ্চের জন্য থেমেছিলাম আর কি, দাঁড়িয়েছিলাম। ইন এ স্মল রেস্টুরেন্ট, একটি কোনো পার্টিকুলার বিশেষ রেস্টুরেন্টের কথার নাম নেই, একটি ছোট্ট রেস্টুরেন্টে। তো তারপর একটা এটা সবাই পারার কথা, তাই না? উই স্টপ ফর লাঞ্চ ইন এ স্মল রেস্টুরেন্ট। তো ফর কখন করব, যদি আমি এটাকে নাউন হিসাবে ভাবি, ফর হবে, ফর লাঞ্চ। ফর হোয়াট, কিসের জন্য? লাঞ্চের জন্য, ঠিক আছে। আর যদি ওটা ভার্ব হিসাবে ধরি, তাহলে টুও করা যায়। ইয়েস, এটা জানি অনেকেই বলবেন, আমি জানি ভালো করেই, কিন্তু লাঞ্চ অবশ্যই ভার্ব হিসাবে আমি ভাবতেই পারি, এটা ভার্ব আছে যেহেতু, একটা লাঞ্চ একটা ভার্বও আছে। ইয়েস, সাধারণত নাউনের ব্যবহারটাই বেশি, ওই জন্য ফর করতে পারো অবশ্যই,
কিন্তু টুও করা যাবে। ওকে, উই স্টপ টু লাঞ্চ বা উই স্টপ ফর লাঞ্চ, ঠিক আছে? যেহেতু বললাম লাঞ্চ ডিনার এগুলো আমরা লাঞ্চ আমরা নাউন হিসাবেই জানি, তো ফর করাও অসুবিধা নেই, ঠিক আছে? উই স্টপ ফর লাঞ্চ ইন এ স্মল রেস্টুরেন্ট, তারপরে হয়ে গেল উই টুক রেস্ট ফর ড্যাশ। এ তো বাচ্চাদের জিনিস, একদম ক্লাস 5-6 এগুলো পড়ে এসছো। তো দেখো, বিচার করো এটা হাওয়ার না আওয়ার উচ্চারণটা। এইচ ও ইউআর, এইচে হয়ের সাউন্ড হয়, কিন্তু এই সাউন্ডটা এখানে সাইলেন্ট আছে, ইজন্ট ইট, তাই না? নীরব আছে। এটা ফার্স্ট সাউন্ড কী আসছে? আ আসছে, হাওয়ার নয় আওয়ার। তা আ তো ভাওয়াল সাউন্ড, সাউন্ড বিচার করে চলবে। যখন এই এ এন এর ব্যাপার হবে না, সাউন্ড বিচার করবে, মানে দেখে নয়। কনসোনেন্ট আর ভাওয়াল দেখলাম, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দেখলাম আর বসিয়ে দিলাম এ এন, না, কাটা হয়ে যেতে পারে। স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি দেখবে, সাউন্ড সাউন্ড, ভাওয়াল সাউন্ড কনসোনেন্ট সাউন্ড। ওকে, তো আওয়ার ভাওয়াল সাউন্ড আসছে, তো ভাওয়াল সাউন্ড মানে অ্যান অবশ্যই। বলো ক্লিয়ার হলো কি না? তো আমরা বিশ্রাম নিয়েছিলাম 1 ঘন্টার জন্য, দেন স্টার্টেড আওয়ার জার্নি, তারপরে আমাদের যাত্রা আবার শুরু করেছিলাম। ব্যাস হয়ে গেল, ফিনিশ। ওকে, এরপরে আমরা নেক্সট ডু অ্যাজ ডিরেক্টর যেগুলো আছে বিয়ের দাগে, চলো ওগুলোতে যাই, সলভ করি। আচ্ছা, তোমাদের আরেকটা বলে দিই এই লাঞ্চটা নিয়ে। যে স্যার বলেছে লাঞ্চটা ভার্ব হিসেবেও ব্যবহার আছে, নাউন তো সবাই জানেই, ভার্ব হিসেবে ব্যবহার আছে, তো ডিনারও তাই আছে, তাই থেকে থাকবে না, এটা বলে দিই। ডিনার, তারপরে সাপার, এইগুলোর কিন্তু আবার ভার্ব হিসেবে ব্যবহার কিন্তু নেই কিন্তু, ঠিক আছে? এগুলো নাউন হিসেবেই ব্যবহার হয়। লাঞ্চ নাউন এবং ভার্ব বোথ উভয় হিসাবেই ব্যবহার আছে, কিন্তু ডিনার কিন্তু অনলি নাউন হিসাবে ব্যবহার হয়। আর ওদিকে সাপার মানে যেটাকে নৈশ ভোজন বলে, ডিনারকে আমরা ভাবি রাতের খাবার, কিন্তু অ্যাকচুয়ালি সাপারটাকে বলে নৈশ ভোজন। যাই হোক, ডিনারটা হচ্ছে সান্ধ্য ভোজন, ঠিক আছে, সন্ধ্যাবেলার ভোজন। তো যাই হোক, তো ডিনার সাপার এগুলো অনলি নাউন হিসাবে ব্যবহার হয়, এটা কিন্তু মাথায় রাখবে, হ্যাঁ। আর ব্রেকফাস্ট সেটা নাউন হিসাবে ব্যবহার হয়, ভার্ব হিসাবেও ব্যবহার আছে, ঠিক আছে, কিন্তু খুব কম। এই লাঞ্চও তাই, লাঞ্চও মেনলি নাউন হিসাবেই ব্যবহার আছে, ভার্ব আছে খুবই কম আছে। কিন্তু ব্রেকফাস্টটা নাউন হিসেবে ব্যবহার আছে, ভার্ব খুবই রেয়ার ইউজ আছে আর কি। এগুলো আমি আমার কথা বলছি না, অক্সফোর্ডের কথা, ঠিক আছে, অক্সফোর্ড ডিকশনারি তাই বলছে, বুঝতে পেরেছো? তো অথেন্টিক এই দিচ্ছি, কিন্তু যেটা বেশি ব্যবহার আছে সেটাও তোমাদের আমি বলেই দিচ্ছি। তো লাঞ্চ তোমরা নাউন হিসেবে ভাবলে ফর করবে, আর ভার্ব হিসেবে ভাবলে টু করবে। আমার মনে হয় মাধ্যমিকে যদি এরকম আসে তো ফর করাই বেটার হবে, কারণ বেশিরভাগ জনই যারা খাতা দেখবে, সে যেই দেখুক না কেন, দেখো সবাই এটাকে, যেটার সাথে আমাদের পরিচিতি আছে, যেটার সাথে আমরা শুনে অভ্যস্ত, নাউন হিসাবেই করে অভ্যস্ত, তো শুনে অভ্যস্ত, ব্যবহার করে অভ্যস্ত, তো ওইটাই তাদের মাথায় আগে স্ট্রাইক করবে। মাধ্যমিকে মনে রাখবে এমন কিছু মানে এক্সপেরিমেন্ট করবে না যেটাতে রিস্ক আছে, বুঝতে পেরেছো? আমি তোমাদের শেখানোর উদ্দেশ্যে সমস্ত রকম তথ্য দিয়ে দিচ্ছি, লজিক দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এবং কোনটা করা উচিত সেটাও বলে দিচ্ছি, ঠিক আছে? এখানে তো তোমরা শিখছো, তাই না? জানতে তো অসুবিধা নেই। লাঞ্চ একটা ভার্ব হিসাবে ফর্ম আছে, বলো না, তাই না? আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি, কিন্তু এটাও বলে দিচ্ছি মাধ্যমিকে নাউন হিসাবে ব্যবহারটা করাই যদি আসে বুদ্ধিমানের কাজ। ফর তখন করবে, ফর লাঞ্চ, ঠিক আছে? যেটা মনে রাখবে মানে খুবই ব্যবহার, মানে ইউসেজ যেটার ব্যাপক, যেটার সাথে সবাই পরিচিত, সেইটা ফলো করাই বুদ্ধিমানের কাজ মাধ্যমিকের মতো প্ল্যাটফর্মে, মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক, ঠিক আছে? ওকে, তো এবার ডুয়াস ডিরেক্টের প্রথম যেটা আছে স্যাল উই হেল্পার। তো দেখো চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস ন্যারেশন আসেই বললাম, তো প্রশ্নবোধক বাক্য দিয়েছে। সাধারণত ভয়েস চেঞ্জ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এই 3টে বাক্যের উপরেই দেয়। তো প্রশ্নবোধক বাক্য দিলে যারা ডাইরেক্ট পারবে না, দেখো বেসিক্স তো জানতে হবে, অ্যাসার্টিভ যে জানবে না সে তো প্রশ্নবোধকও পারবে না। তো আশা করি অ্যাসার্টিভের উপরে জানো, না জানলে প্লেলিস্টে গিয়ে দেখো, আমার সমস্ত ক্লাস নেওয়া আছে, ক্লিয়ার সব হয়ে যাবে। ভয়েস চেঞ্জের উপর বহু ক্লাস আমি নিয়েছি। তবুও এখানে আমি দেখো বলছি, প্রশ্নবোধক থাকলে যারা ডাইরেক্ট পারবে না তারা স্টেপ বাই স্টেপ করবে। কি স্টেপ বাই স্টেপ করবে? ওই প্রশ্নটাকে হাঁটিয়ে অ্যাসার্টিভ করবে, ওটার ভয়েস চেঞ্জ, অ্যাসার্টিভের ভয়েস চেঞ্জ আশা করি পারবে। ভয়েস চেঞ্জটা যেই হয়ে যাবে ওটাকে প্রশ্নের ফর্মে ফেলে দাও। প্রশ্নের ফর্ম কি? দেখো ইংরাজি বাক্যের সাধারণ গঠন আগে কর্তা তারপরে ক্রিয়া তারপরে বাকি অংশ, কিন্তু প্রশ্নের গঠন আগে ক্রিয়া তারপরে কর্তা তারপরে বাকি অংশ। ক্রিয়া যদি বলো ক্রিয়া, যদি অক্সিলারি ভাব থাকে তো অক্সিলারি ভাব আগে আসবে। যদি কমপক্ষে দুটো ভাব থাকে শিখিয়েছি না, আগেরটা অক্সিলারি পরেরটা প্রিন্সিপাল ভাব। সাহায্যকারীকে টেন্স ডিটারমাইন করাতে হেল্প করে, টেন্স ঠিক করে দেয়, তাই না? ওর নাম, আর এক নাম হেল্পিং ভার্ব। তো যাই হোক, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব দু প্রকারের আছে।
প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি, তো স্যাল মোডাল অক্সিলারি আছে দেখতে পাচ্ছ, স্যাল উইল এগুলো সব মোডাল অক্সিলারি, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, তাই না? তো যাই হোক, যে অক্সিলারি হোক, অক্সিলারি থাকলে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আসবে, মানে অক্সিলারি আর প্রিন্সিপালের মাঝখানে সাবজেক্টটা থাকবে, পাতিকথা। অর্থাৎ সাবজেক্ট মানে একদম কর্তা প্রথমে থাকে না প্রশ্নবোধক বাক্যে, তাই না? ভার্বের পরে থাকে, সে যে ভার্বই হোক, অক্সিলারি হোক, প্রিন্সিপাল হোক। তো এই হচ্ছে প্রশ্নের কনস্ট্রাকশন। তো মনে রাখবে, ভয়েস চেঞ্জ তোমাদের আমি 3টে বলে থাকি, যে নো সেন্টেন্স চেঞ্জ, 3টে পয়েন্ট বলে থাকি, কি কোনো বাক্যের পরিবর্তন হবে না, যে বাক্য থাকবে সেই বাক্যে, তো প্রশ্নবোধক আছে তো প্রশ্নবোধক বাক্যেই তোমাকে উত্তরটা করতে হবে, ভয়েসটা চেঞ্জ করতে হবে। নো টেন্স চেঞ্জ, কোনো টেন্সের পরিবর্তন হয় না। নো পার্সন চেঞ্জ, কোনো পার্সনের পরিবর্তন হয় না। ন্যারেশনের সাথে অনেকে গুলিয়ে ফেলেন না। ভয়েস চেঞ্জ হচ্ছে বাচ্য পরিবর্তন, মানে বাক্যটাকে বলার ধরনের পরিবর্তন। এখানে যেটা চেঞ্জ হয়, ভার্বের ফর্ম চেঞ্জ হয়, ক্রিয়ার রূপের পরিবর্তন হয়, আর প্রোনাউন থাকলে প্রোনাউনের রূপের পরিবর্তন হয়, সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়, তাই না? এই হচ্ছে ভয়েস চেঞ্জ। অ্যাক্টিভ আর প্যাসিভ দুটো আছে, তো অ্যাক্টিভেও দিতে পারে, প্যাসিভেও দিতে পারে, যেটা দেবে তোমাকে ভয়েসটা চেঞ্জ করতে হবে। তো এখানে অ্যাক্টিভে আছে দেখতে পাচ্ছি, শ্যাল উই হেল্প হার, আমরা কি তাকে সাহায্য করব? তো চেষ্টা করবে মুখে মুখেই করে নেওয়ার, ঠিক আছে? মুখে মুখেই, মানে মানে মনের মধ্যেই আর কি বলতে পারো, এই অ্যাসার্টিভে এটা টার্ন করে নেবে, দিয়ে ওটাকে প্যাসিভে করলে, দিয়ে তারপরে পোস্টে ফেলে দিয়ে ডাইরেক্ট উত্তরটা লিখতে হবে। অথবা যাদের একটু সেই ধারণাটা ক্লিয়ার নেই বা একটু স্লো, তারা চেষ্টা করবে রাফে করার। এই স্টেপ বাই স্টেপ যেটা বলছি, অ্যাসার্টিভে করো, তারপরে প্যাসিভ করো, তারপরে প্রশ্নে ফেলে দাও উত্তর, এগুলো ডাইরেক্ট খাতাতে করবে না, এটা রাফে করতে হবে, তারপরে তুমি ডাইরেক্ট উত্তরটা অনলি লিখতে হবে। তো এগুলো যদি বাড়িতে প্র্যাকটিস করো, তারপরে ডাইরেক্ট পারবে, আর নাহলে রাফে করে নেবে। তো চলো আমি তবুও তোমাদের একটু করে দেখাচ্ছি, হ্যাঁ, ডাইরেক্ট বলার আগে করে দেখাচ্ছি তোমাদের, যাতে তোমাদের সবার বুঝতে সুবিধা হয়। তো কী আছে, স্যালুই হেল্পার। নেক্সট পেজে চলো, দেখো আমি লিখছি প্রশ্নটা, হ্যাঁ। 1 নম্বর যেটা আছে, স্যাল উই হেল্প হার, দেখো কোশ্চেন মার্ক, আমরা কি তাকে সাহায্য করব? সিম্পল ফিউচারে আছে, আশা করি এটা টেন্স তো বুঝতে পারছো, কোন টেন্সে আছে এটাও বিচার করতে হবে। স্যাল বা উইলের পরে ভাবের রুট ফর্ম সিম্পল ফিউচার টেন্স, তো স্যাল হেল্প দেখতে পাচ্ছ। তো এটাকে প্রশ্ন তুলে দেওয়া, এর থেকে সহজ বুদ্ধি কিছু হয় না। আরে বাবা, সাবজেক্টটাকে আগে নিয়ে আসো, ব্যাস প্রশ্ন হাঁটিয়ে দিতে হবে, তাই না? উই স্যাল হেল্পার, এটা হবে কিনা বলো? প্রশ্ন হাঁটিয়ে দিলে এটা হবে তো? প্রশ্ন উঠে গেল, উইটাকে জাস্ট আগে নিয়ে আসবো। আরে দুটো ভার্ব রয়েছে দেখো পাশাপাশি, স্যাল আর হেল্প, আগেরটা অক্সিলারি, পরেরটা প্রিন্সিপাল, মাঝখানে জাস্ট সাবজেক্টটা আছে, যেহেতু প্রশ্নবোধক বাক্য বললাম একটু আগে, অক্সিলারি প্রিন্সিপালের মাঝখানে সাবজেক্ট বসবে যদি অক্সিলারি প্রিন্সিপাল থাকে, আর যদি শুধু প্রিন্সিপাল থাকে তো প্রিন্সিপালই আগে আসবে প্রশ্নবোধকের গঠনে, তাই না? তো সাবজেক্টটাকে নিয়ে আসবো, ব্যাস ফিনিস, উই শ্যাল হেল্পার, আমরা তাকে সাহায্য করবো, ব্যাস। এটার ভয়েস চেঞ্জ করা কত সহজ হয়ে গেল। এই সাবজেক্ট, এই মোডাল, এই ভি আর ভার্বের রুট ফর্ম, কারণ মোডালে পরে সর্বদা ভার্বের রুট ফর্ম থাকা হয়, এটা তো আমি তোমাদের বলেই থাকি, দেখো এখানেও তাই আছে। তারপরে এটা হচ্ছে অবজেক্ট, ও ফর অবজেক্ট, হ্যাঁ, আমরা সাহায্য করবো কাকে না তাকে। অবজেক্ট কাকে বলে? কর্ম, ক্রিয়াকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা পাই, তো আমরা সাহায্য করবো কাকে না তাকে, বলো ক্লিয়ার হচ্ছে? অবজেক্ট, তো ভয়েস চেঞ্জ সবাই জানো, অবজেক্ট সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট, মাঝখানে ভার্বটার ফর্ম চেঞ্জ। তো মাঝখানে যে ভার্বটার ফর্ম চেঞ্জ হবে সেটা কী শিখেছি বলো? মানে মোডালের ভয়েসের ফর্মুলা কী শিখেছি আমি, এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, M+B+V3, বলো এটা আমি বলেছি না? M+B+V3, এটা হচ্ছে মোডাল থাকলে তার প্যাসিভের ফর্মুলা, ঠিক আছে? তো সেই এই ফর্মুলাতেই ফেলবো। তো অবজেক্ট সাবজেক্ট হয়ে গেলে কী হয়ে যাবে? সি, হারটা সি হয়ে যাবে, সবাই জানো। প্রোনাউনের ফর্ম চেঞ্জ হচ্ছে, দেখো এটা অবজেক্টিভ ছিল হারটা, এটা সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট হয়ে যাচ্ছে তো সাবজেক্টিভ ফর্ম হবে সি। তারপরে সি এর পর এই জায়গাটা দেখো, এই অনেকে বোঝে না, স্যাল করে বা বুঝলেও মানে করলেও বোঝে না ঠিক, উইল তো করে, কেন আসছে দেখো ভালো করে বোঝো। দেখো স্যাল আর উইলের ফারাকটা কি, স্যাল ফার্স্ট পার্সন, ইংরাজিতে 3টে পার্সন আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো আমরা সমস্ত প্রোনাউন ফার্স্ট পার্সন, তোমরা সেকেন্ড পার্সন, তাই না? তোমরা যত প্রোনাউন আছে সেগুলো সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন, সে, তারা, রাম, সাম, যদু, মধু সব থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সনের পরে সাধারণত স্যাল বসে, সাধারণত বলেছি সর্বদা নয়, সাধারণত স্যাল বসে, সেকেন্ড অ্যান্ড থার্ডের পরে সাধারণত উইল বসে, উল্টোটা হয় ইন কেস অফ এমফাসিস, জোর দিয়ে বোঝালে উল্টোটা হয়, ওকে? তো যাই হোক, উই দেখো ফার্স্ট পার্সন আছে আমরা, তো স্যাল বসেছে। এবারে হার অবজেক্ট সাবজেক্ট হয়ে যাচ্ছে সি, তাই না? সি তো থার্ড পার্সন, তো থার্ড পার্সনের পরে কেন স্যাল বসবে, বোঝাতে পারছি? তো এই জন্য উইল বসবে, কারণ থার্ড পার্সনের পরে তো উইল বসে, সেকেন্ড অ্যান্ড থার্ডের পরে উইল হয়, একটু আগে বললাম কিনা, ক্লিয়ার হয়েছে? এতে কিন্তু কোনো টেন্স চেঞ্জ হয়নি কিন্তু, মাইন্ড ইট। সি উইল, তারপরে দেখো মোডালের পরে কী বসবে, বি স্বয়ং নিজে বসবে, ওকে, বি হচ্ছে রুট ফর্ম, তো বি স্বয়ং নিজে বসলো। তারপরে V3 মেইন ভার্ব যেটা আছে হেল্প, তার থার্ড ফর্ম সবাই জানো, হেল্পড, ইডি। সি উইল বি হেল্প বাই
উইয়ের অবজেক্টিভ ফর্ম কি আস, ব্যাস ফিনিশ। এই ভয়েস চেঞ্জ হয়ে গেল, ব্যাস যেই ভয়েস চেঞ্জটা হয়ে গেল এগুলো নোট ডাউন করে নেবে, ঠিক আছে? আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, এগুলো নোট ডাউন লিখে নেবে কিন্তু। এইবারে দেখো এইখানে কটা ভার্ব হলো, উইল, বি, হেল্পড। আমি বলেছিলাম যে কমপক্ষে যদি দুটো ভার্ব থাকে তো আগেরটা অক্সিলারি পরেরটা প্রিন্সিপাল, এখানে তিনটে ভার্ব আছে, হোক না কেন শেষের ভার্বটা সর্বদা প্রিন্সিপাল ভার্ব, আগেরগুলো অক্সিলারি ভার্ব। আর আগের একাধিক অক্সিলারি হলে প্রথম যে ভার্বটা থাকবে অর্থাৎ উইল এখানে আছে, এই টেন্স নির্ণয় করে মেনলি, তো উইল বুঝতে পারছো ফিউচার টেন্স। তো যাই হোক প্রথম যে অক্সিলারিটা থাকবে ওইটাকে জাস্ট সাবজেক্টের আগে নিয়ে আসো, আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিলাম, হ্যাঁ সাবজেক্টের আগে নিয়ে আসো আর লাস্টে কোশ্চেন মার্ক দাও, ফিনিশ, উত্তর। এটাই হচ্ছে উত্তর। উইল সি বি হেল্প বাই আস, তাই কি সাহায্য করা হবে আমাদের দ্বারা, আমরা কি তাকে সাহায্য করব? প্রশ্ন ছিল শ্যাল উই হেল্প হার, অ্যাক্টিভ। প্যাসিভ কী হলো, তাকে কি সাহায্য করা হবে আমাদের দ্বারা, বলো। কর্তার দ্বারা কাজটা গৃহীত হয় বললাম প্যাসিভে, ঠিক আছে? অ্যাক্টিভে কর্তা সক্রিয়ভাবে কাজটা করে, ব্যাস। তাহলে কি করব, এটা অ্যাসাডিভে করলাম, অ্যাসাডিভে ভয়েস চেঞ্জ করে দিলাম, ওটাকে পোস্টে ফেলে দিলাম, ফিনিশ। পোস্টে দেখো জাস্ট অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টে আগে নিলাম, উইলটাকে, লাস্টে কোশ্চেন মার্ক দিয়ে দেবো। কোশ্চেন মার্ক না দিলে কাটা, কারণ বললাম যে বাক্যে থাকবে বাক্য চেঞ্জ হয় না, নো সেন্টেন্স চেঞ্জ, যে বাক্য থাকবে সেই বাক্যই। এটা কিন্তু ন্যারেশন চেঞ্জ নয়, গুলিয়ে ফেললে হবে না, ঠিক আছে? তো এইবার এগুলো ডাইরেক্ট হবে, ঠিক আছে? এটা সবার জন্য আমি বললাম, এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। প্রশ্নবোধক বাক্য নেবে, কোশ্চেন ব্যাংক থেকে হোক, কোশ্চেন বাঞ্চ থেকে হোক, গ্রামার বই থেকে হোক, এক্সারসাইজ নিয়ে প্র্যাকটিস করবে, হয়ে যাবে, এই প্রসেসে করবে। এবার ডাব্লিউএইচের উপরে কারো সমস্যা, সেগুলো আমি ক্লাস নিয়েছি কিছু, আরও নেব, চিন্তা নেই, কোনো অসুবিধা নেই। হুইচ, হোয়েন, যাই হোম যাই থাকুক না কেন কোনো প্রবলেম থাকবে না। আমি ডাব্লিউএইচের উপরেও কিছু নিয়েছি, আরও নেবো, সমস্ত ক্লিয়ার করে দেবো। ভয়েস চেঞ্জ নিয়ে কোনো চিন্তা নেই, কোনো গ্রামার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো দেখো, আর এখানে কোনো ডাব্লিউএইচ ছাড়াই প্রশ্নবোধক আছে, আরামসে করবো। কী করবো, ডাইরেক্ট করবো। এখানে মোডাল আছে, তো মোডালে প্যাসিভ ভয়েসের ফর্মুলা কি, এইটা M+B+V3, এটা মাথায় রাখতে হবে তোমাকে, ব্যাস। আর কি, আর কাজ কি, অবজেক্ট সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট এখানে কে জানে না বলো, হার অবজেক্ট আছে আর সাবজেক্ট আছে উই, এ তো পরিষ্কার, ব্যাস। এবারে হার অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট হয়ে গেলে সি হয়, সি তো থার্ড পার্সন, ওই জন্য উইল হবে, উইল তো মোডাল, অক্সিলারি আর কি, অক্সিলারিটা আগে চলে আসবে, উইল সি। তারপরে এই যে বি, M+B+V3 বি বসছে, তাই না? অক্সিলারি আগে চলে গেল সাবজেক্টে, তারপরে সাবজেক্ট বসে গেল উইল সি, তাই তো? তারপরে বি, তারপরে ভার্বটা যেটা মেন ভার্ব আছে হেল্প, তার থার্ড ফর্ম হেল্পড, বাই একটা প্যাসিভে সাধারণত বসেই, তারপরে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, উই আছে, আস হয়ে গেল, ফিনিশ। এই তো মুখে মুখে মনে মনে হয়ে যাবে এগুলো সব, স্টেপ তুমি মনে মনেই করতে পারবে এগুলো। একটু প্র্যাকটিসের দরকার প্রথম প্রথম, ঠিক আছে? সেই কনফিডেন্স না আসবে না, সেই জায়গাটা তৈরি হবে না নালে। বলো, বুঝতে পারলাম? তো এই হচ্ছে ভয়েস চেঞ্জ। কোনো টেন্স চেঞ্জ হয়েছে? কোনো টেন্স চেঞ্জ হয়নি, জাস্ট ভার্বের ফর্ম চেঞ্জ হয়েছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে, বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ যাই করে, ভার্বের ফর্ম চেঞ্জ, ক্রিয়ার রূপের পরিবর্তন হয়, ঠিক আছে? আর প্রোনাউন থাকলে প্রোনাউনের ফর্ম চেঞ্জ হয়। তিনটে পয়েন্ট মনে রাখবে, নো সেন্টেন্স চেঞ্জ, নো টেন্স চেঞ্জ, নো পার্সন চেঞ্জ। বাক্যটাকে বলার ধরনের পরিবর্তন, বাচ্চা পরিবর্তন হচ্ছে এই। ওকে, চলো নেক্সট যেটা আছে দেখি প্রশ্ন। নেক্সট কী আছে দেখো, সুনিতা সেইড টু মি উইল ইউ টেক টি অর কফি, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। তো ন্যারেশন দিচ্ছে, স্পিচ দু প্রকারের, ডাইরেক্ট ইনডাইরেক্ট। ডাইরেক্ট কি, কর্তার হুবহু কথা যেটা কোটেশনের মধ্যে থাকে। দেখো এখানে প্রশ্নে উইল ইউ টেক টি অর কফি, এখানেও এটা দেখো টেন্সটা লক্ষ্য করবে, হ্যাঁ এও কোন বাক্য আছে প্লাস কোন টেন্স, দেখো বাক্য ইন্ট্রোগেটিভ আছে, প্রশ্নবোধক বাক্য আছে, এটা লক্ষ্য করবো। ডাইরেক্ট স্পিচ, কোটেশনের মধ্যে অংশটা ডাইরেক্ট স্পিচ, ওকে। সাধারণত ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টই দেয়, মাধ্যমিকে তাই দেবে। তো প্রশ্নবোধক বাক্য দিয়েছে এটাও, তো থাকুক। আর কোটেশনের মধ্যে অংশটা আছে কোন টেন্সে সেটাও লক্ষ্য রাখবে। দেখো উইল আছে, তারপরে ভাবের রুট ফর্ম, স্যাল উইলে পরে ভাবের রুট ফর্ম, সিম্পল ফিউচার টেন্স, এও সিম্পল ফিউচারে আছে। তো যাই হোক, তো তাহলে মিনিটা কি, সুনিতা আমাকে বলেছিল তুমি চা খাবে না কফি, এই। তো মনে রাখবে ন্যারেশন চেঞ্জ, উক্তি পরিবর্তন কি করতে হয়, এই কর্তার হুবহু কথাটাকে আমরা এক্স্যাক্ট ওয়ার্ডস তো কোটেশনের মধ্যে যেটা আছে, এটাকে নিজের মতো করে কর্তার কথাটাকেই বলা, ঠিক আছে? তার জন্য কিছু পরিবর্তন করতে হয়, টেন্স চেঞ্জ সাধারণত হয়, পার্সেন্ট চেঞ্জ সাধারণত হয়, ঠিক আছে? আর কিছু অ্যাডভার্ব ট্যাডভার্ব থাকলেও নাও দেন এই সমস্ত তো হয়েই থাকে। আর প্রশ্নবোধক বাক্য যেহেতু আছে, রিপোর্টিং ভাব, রিপোর্টিং ভাব কোনটাকে বলে, আরে এই রিপোর্টটা, রিপোর্টেড স্পিচও বলে এটাকে, এই যে কোটেশনের মধ্যে যেটাকে আছে, যে স্পিচটা রিপোর্ট করা হয়েছে, খবর করা হয়েছে, এইটা তো একটা খবর। তো এই রিপোর্টটা করার জন্য মানে যে ভার্বের হেল্প না হয়, যে ভার্বটার মাধ্যমে রিপোর্টটা করা হচ্ছে সেটাকে রিপোর্টিং ভার্ব বলে, যে ভার্বটা রিপোর্ট করছে সেটাকে রিপোর্টিং ভার্ব বলে। তো সেইডই সাধারণত থাকে, দেখতেই পাচ্ছ সেইড আছে। তো রিপোর্টিং ভার্ব, প্রশ্নবোধক বাক্য যদি থাকে, ডাইরেক্ট স্পিচ বাক্য কোন বিচার করবে,
কোন টেন্স আছে বিচার করবে, ঠিক আছে। যদি প্রশ্নবোধক বাক্য থাকে তো আক্স সাধারণত হয়, তো আক্স করে দেবে, আরামসে মিটে গেল। আর পাস্ট টেন্সেই আছে, দেখতে পাচ্ছ সেইট, পাস্ট টেন্সেই সাধারণত থাকে। তো পাস্ট টেন্সে থাকলে ডাইরেক্ট স্পিচের টেন্স চেঞ্জ হতে পারে, টেন্স চেঞ্জের ব্যাপারটা মাথায় রাখবে। আর টেন্স চেঞ্জ কখন, পাস্ট টেন্স ডাইরেক্ট স্পিচে মানে রিপোর্টিং ভাব পাস্ট টেন্সে থাকলেও ডাইরেক্ট স্পিচের টেন্স চেঞ্জ কখন হবে না, যদি চিরন্তন সত্য কথা বোঝায়, ইউনিভার্সাল ট্রুথ, ডেইলি হ্যাবিটস, প্রতিদিনের অভ্যেস, সাধারণ সত্য কথা, কবি সাহিত্যিকের কথা, তাহলে টেন্স চেঞ্জ কিন্তু হয় না। কিন্তু এখানে কি সেরকম কিছু আছে? কিচ্ছু নেই, সুতরাং টেন্স চেঞ্জ তো হওয়ার কথা। আর ওদিকে আক্সড হবে, তাই না? আর মনে রাখবে রিপোর্টিং ভাব আর রিপোর্টেড স্পিচ মানে কোটেশন তো হাঁটাবো, দিয়ে এই রিপোর্টিং ভাব আর রিপোর্টেড স্পিচকে জয়েন করতে হয়। জয়েন করার জন্য কি দরকার হয়? কনজাংশন মানে লিঙ্কার। তো মনে রাখবে প্রশ্নবোধক বাক্যে ইফ বা ওয়েদার লিঙ্কার ব্যবহার হয়। যদি ডাব্লিউএইচ দিয়ে প্রশ্ন না হয়, যদি ডাব্লিউএইচ দিয়ে প্রশ্ন হয় তো ডাব্লিউএইচই লিঙ্কার হিসেবে বসবে, তখন আর ইফ বা ওয়েদার বসবে না। ওয়েদারটা বানান করবো ডাব্লিউএইচই টিএইচইআর, এটা অনেক আবহাওয়া ওই ওয়েদারের সাথে বানানে গুলিয়ে ফেলবে। ইফটা অনেক সহজ, ইফটা মনে রাখবে, ইফ মানে এখানে কিনা হিসাবে মানে হয়, বাংলায় অর্থটা এখানেই দেখতে পাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার আমরা প্রশ্নটা লিখে তোমাদের আমি সলভ করাচ্ছি। দেখো, সুনিতা সেইড টু মি, উইল ইউ টেক টি অর কফি? নেক্সট পেজে যাই। হ্যাঁ, আমি শর্টে লিখছি। এস সেইড টু মি, উইল ইউ টেক টি অর কফি? কোশ্চেন মার্ক, কোটেশন, ঠিক আছে। ব্যাস এই আছে। তো তো প্রশ্নবোধক বাক্য থাকলে আমি কী করবো? সেই টুটা আক্সড হয়ে যাবে। বলো ক্লিয়ার হয়েছে কিনা? সুনিতা আক্সড মি, আক্সডের পরে টু করবে না, অবজেক্ট তাহলে ডাইরেক্ট অবজেক্ট বসবে। ওকে, আক্সড মি, সুনিতা আক্সড মি, ব্যাস। লিঙ্কার কী বললাম? ডাব্লিউএস দিয়ে যদি থাকতো তো ডাব্লিউএসটা লিঙ্কার হিসেবে বসতো, কোটেশন তুলবো। তো ডাব্লিউএস তো নেই, তাহলে কী করবো? লিঙ্কার। আরামসে ইফ করবো কিনা বলো। সুনিতা আক্সড মি ইফ। এইবারে পার্সেন্ট চেঞ্জের ব্যাপার দেখো, আর একটা সহজ বুদ্ধি বলে দিই তোমাদের। এই কোটেশনের মধ্যে মানে ডাইরেক্ট স্পিচ যে বাক্যই হোক না কেন, প্রশ্নবোধক হোক, এক্সক্লামেটিভ মানে বিশ্বাবোধক বাক্য হোক, যে বাক্যই হোক না কেন, রিপোর্টিং ভার্বের সাথে যখন জয়েন হয়ে যাবে না রিপোর্টেড স্পিচ, সবই আলটিমেটলি অ্যাসার্টিভ বাক্যই হয়ে যায়, ঠিক আছে। সবই কী হয়ে যাবে? অ্যাসার্টিভ বাক্য হয়ে যাবে। তো এই প্রশ্নটাকে হাঁটাতে হবে। তো প্রশ্নবোধক বাক্য একটু আগে বললাম ভয়েস চেঞ্জে আগে ক্রিয়া হয় তারপরে কর্তা হয়, তাই না? তো এখানেও দেখতে পাচ্ছ এই যে উইল আছে, মোডাল অক্সিলারি, অক্সিলারি থাকলে অক্সিলারিই বসবে। অক্সিলারি আর প্রিন্সিপালের মাঝখানে সাবজেক্ট হয়, দেখতে পাচ্ছ ইউ আছে। তো আমাকে সাবজেক্টটা আগে আনতে হবে, কারণ প্রশ্ন তো হাঁটাবো। তো সাবজেক্ট কী আছে? ইউ। তো ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। এই পার্সেন্ট চেঞ্জের ব্যাপারটা ভালো করে ট্রিক্সটা বুঝে নাও, একদম সহজ বুদ্ধি বলে দিচ্ছি। যদি আমরা ফার্স্ট পার্সন থাকে তো রিপোর্টিং ভাবের সাবজেক্ট অনুসারে হবে। যদি তোমরা সেকেন্ড পার্সন থাকে তো রিপোর্টিং ভাবের অবজেক্ট অনুসারে হবে, যে অবজেক্টই থাকুক না কেন। আর থার্ড পার্সন থাকলে আনচেঞ্জ, কোনো রকম চেঞ্জ হবে না। বলো বোঝাতে পারলাম কি না? তো সেকেন্ড পার্সন আছে, রিপোর্টিং ভাবের অবজেক্ট মি আছে, কিন্তু মি বসবে না। কেন বসবে না? কারণ তোমাকে লক্ষ্য করতে হবে এই যে ডাইরেক্ট স্পিচের যে প্রোনাউনটা আছে, এই প্রোনাউনটা কোন ফর্মে আছে। কারণ প্রোনাউনের বিভিন্ন ফর্ম আছে, সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, তাই না? তো ইউ এখানে কর্তা রূপে বসেছে কি না? তো বসেছে, সেটা বোঝাই যাচ্ছে, ওটা কর্তা রূপে বসেছে। তো এ মিকে কোয়ালিফাই করছে, কিন্তু মি তো অবজেক্টিভ প্রোনাউন, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, তো সেটা তো হবে না। এ যে ফর্মে বসবে, এ সাবজেক্টিভ ফর্ম বসেছে ইউ, তো যাকে কোয়ালিফাই করবে তাকেও সেই ফর্মে তোমাকে টার্ন করতে হবে। তো মি তো অবজেক্টিভ ফর্ম, ওর সাবজেক্টিভ ফর্ম কি? আই কিনা বলো? ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম তো? যাকে কোয়ালিফাই করবে তাকে মানে ও যে ফর্মে থাকবে তাকে সেই ফর্মে নিয়ে আসতে হবে। বুঝতে পারলাম? তো ইউ সাবজেক্টিভ প্রোনাউন ছিল, তো মিকে কোয়ালিফাই করছে, মি এর সাবজেক্টিভ প্রোনাউন আই বসিয়ে দিলাম। এইবারে আমি কি করব? দুটো ভার্ব আছে উইল টেক, তো সেই অনুসারে করব। এবার উইল তো মোডাল, তো মোডাল মানে মনে রাখবে যে অক্সারি ভার্বই হোক না কেন, অক্সারি ভার্ব নাম কি? হেল্পিং। তো হেল্প তো শুধুমাত্র মেইন ভার্বকে করছে না, দেখো মেইন ভার্বকেই হেল্পিং ভার্ব হেল্প করে না টেন্স ডিটারমাইন করাতে, টেন্স নির্ণয় করাতে, আমাদেরও হেল্প করবে করতে। ইয়েস, আমাদেরও হেল্প করবে। তো কোনো ঝামেলাই নেই। অক্সারি থাকলে মনে রাখবে অক্সারি টেন্সটা চেঞ্জ করে দেবো, ফিনিশ। তো মোডাল অক্সিলারি থাকলে মোডালের টেন্স চেঞ্জ হয়ে যাবে, শ্যাল শুড হয়ে যায়, উইল উড হয়ে যায়, মে মাইট হয়ে যায়, ক্যান কুড হয়ে যায়, তাই না? আর মাস থাকলে মাসটি সাধারণত ব্যবহার আছে। তো বলো, এত সোজা জিনিস তো উইল উড হয়ে যাওয়ার কথা। এইবারে দাঁড়াও, এইখানটা দেখো যেহেতু আই হয়ে যাচ্ছে, ইউ ছিল, এ তো যাকে কোয়ালিফাই করলো সে অনুসারে আই হলো। এবার আই এর পরে তো সাধারণত উইলের ব্যবহার নেই, শ্যাল হয়। তো শ্যাল সেন্স করলে তো শুড হওয়ার কথা, তাই না? শ্যাল যদি এটা হতো, শ্যাল শুড হয়ে যায় না? তো আই যেহেতু হচ্ছে তো স্যালের সেন্স আসছে, তো স্যাল শুড হয়ে যাওয়ার কথা, কিন্তু শুড আমি করতে বারণ করব। এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট উডই হবে, আমি এই জন্য ওইটাই লিখলাম উড। কেন?
কারণ শুড মনে রাখবে কখন করা উচিত, যদি উচিত অর্থ বোঝায় বা নীতিগত কিছু বোঝায় তখন শুডের ব্যবহার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এখানে কোনো নীতিগত কিছু নেই, উচিত অর্থও কিছু নেই, ঠিক আছে? সুতরাং উডই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। আর এরকম ব্যবহার আরামসে করতে পারবে তুমি। ইফ আই উড টেক, ব্যাস। আর মোডালে পরে সর্বদা ভার্বের রুট ফর্ম, এ তো তোমাদের বলেই থাকি। অক্সিলারি ভার্ব টেন্স চেঞ্জ হোক না কেন, সে মোডাল হোক প্রাইমারি অক্সিলারি হোক না কেন, ঠিক আছে? আর মোডাল থাকলে মোডালের পরে ভার্বের রুট ফর্ম, এ তো বলেই থাকি। তো মোডালের টেন্স চেঞ্জ হচ্ছে, হোক, কোনো অসুবিধা নেই, তারপরে ভার্বের রুট ফর্মই বসবে। সিম্পল ফিউচার টেন্স কিন্তু অন্য কোনো টেন্সে পরিবর্তন হয় না, কারণ ওখানে মোডাল থাকে, এটা যেন খেয়াল থাকে। তো মোডালের টেন্স চেঞ্জ করলাম, উইলের পাস্ট টেন্স উড, ওকে। তারপরে ভার্বের রুট ফর্মই বসবে, টেক টুক করলেই কাটা, খেয়াল থাকে যেন। যে টেক্স আর প্রেজেন্ট টেন্স আছে পাস্ট টেন্সে করে দিলাম, কাটা হয়ে যাবে। কিন্তু মোডালের দেখো অক্সিলারি টেন্স চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? উইলের পাস্ট টেন্স উড, স্যালের পাস্ট টেন্স উড, তো উইল ছিল উড করলাম। আর মোডালে পরে সর্বদা ভার্বের রুট ফর্ম, এটা লিখে রাখবে একদম, ঠিক আছে? তো তারপরে দেখো টেকই বসিয়েছি, এই জন্য টেক রুট ফর্ম, একটা ডু ভাব, অ্যাকশন ভাব এটা, তাই না? তারপরে তো যা আছে তাই, তো কোনো ঝামেলার কিছু নেই, ব্যাস। এবারে প্রশ্নটা কিন্তু উঠে যাবে, ফ্লু স্টপ, প্রশ্ন চিহ্ন দিলেই কাটা, খেয়াল থাকে যেন। কারণ আমি একটু আগে বললাম যে ডাইরেক্ট স্পিচ যে কোনো বাক্যে হোক না কেন, রিপোর্টিং ভাবের সাথে রিপোর্টের স্পিচ যুক্ত হয়ে গিয়ে সবই অ্যাসার্টিভ বাক্যের ফরমেশনেই চলে আসে। বলো বুঝতে পারলাম কি না? এর অর্থটা কী হলো তাহলে? কর্তার হুবাহু কথাটাকে কিছু চেঞ্জ করে বলা হলো যে সুনিতা আমাকে জিজ্ঞেস করেছিল আমি চা খাবো না কফি খাবো, চা অথবা কফি কোনটা খাবো কি না, ঠিক আছে? চা খাবো কি না, না কফি খাবো, সেটা আমাকে জিজ্ঞেস করেছিল সুনিতা, ঠিক আছে? তো ওই কথাটাই কি না, উইল ইউ টেক টি অর কফি, তুমি চা খাবে না কফি, এটা জিজ্ঞেস করেছিল। তো সেই কথাটাকেই বলা হলো কিছু চেঞ্জ করে। এটাই তো ইনডাইরেক্ট, ডাইরেক্টটাকে ইনডাইরেক্ট করা হলো, প্রত্যক্ষ উক্তিটাকে পরোক্ষভাবে বলা হলো। বলো বোঝাতে পারলাম কি না? ক্লিয়ার হয়েছে তো? আশা করি ন্যারেশন চেঞ্জ নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমি কিন্তু তোমাদের শুধু উত্তর বলিনি, ন্যারেশন চেঞ্জের ডেফিনেশনও বুঝিয়েছি, হোয়াট ইজ ন্যারেশন, সমস্ত কিছুই কিন্তু আমি যতটা সম্ভব আলোচনা করে দিয়েছি। আর একটা বলে দিই লাস্ট, এই যে সেইড রিপোর্টিং ভাবটা বললাম, পাস্ট টেন্স থাকলে সাধারণত টেন্স চেঞ্জ হয়, আর ডাইরেক্ট স্পিচটা বিচার করবে সত্য কথা বোঝাচ্ছে কিনা বা অভ্যেস। আর একটা বলে দিই, রিপোর্টিং ভাব যদি যে কোনো প্রেজেন্ট টেন্স হয় বা যে কোনো ফিউচার টেন্স হয়, তাহলে কিন্তু ডাইরেক্ট স্পিচের টেন্সের কোনো রকম চেঞ্জ হবে না, এটা মাথায় রাখবে। হ্যাঁ, দিতে পারে না, মানে বলা যায় না। ওকে, চলো এবারে লাস্ট যেটা আছে আমরা সলভ করি, লিখে নেবে এগুলো, হ্যাঁ, বা স্ক্রিনশট করে নেবে। লাস্ট দেখো কি আছে, আই অ্যাম শিওর অফ হিজ সাকসেস। তো কী দিয়েছে, কমপ্লেক্স সেন্টেন্স। চলো দেখি কী করে সলভ করা যায়। এটাও ভীষণ ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় আসে, ঠিক আছে? বিভিন্ন স্কুলের টেস্টে এসছে, কিন্তু আমি দেখেছি এটা। আই অ্যাম, আমি এটা করিয়েছি, কোশ্চেন ব্যাংকেও প্রচুর থাকে। আই অ্যাম শিওর অফ হিজ সাকসেস। তো কমপ্লেক্স সেন্টেন্স দিয়েছি, তো আগে তো জানা দেখো হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স, এর উপর বিস্তারিত আমি কমপ্লেক্স সেন্টেন্সের উপর প্রচুর ক্লাস নিচ্ছি, তোমরা দেখলে আরও আইডিয়া ক্লিয়ার হবে। তো তবুও আমি বলে দিই, দেখো কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য, বাক্য গঠন অনুসারে তিন প্রকারের আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। তো কমপ্লেক্স সেন্টেন্স কি, একটা প্রিন্সিপাল ক্লজ আর কমপক্ষে একটা সাবঅর্ডিনেট ক্লজ বসবে বা ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট আর কমপক্ষে একটা ডিপেন্ডেন্ট, তোমাদের একটা ডিপেন্ডেন্টেরই কাজ হয়ে যাবে। তো প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট আর কি, যেটা প্রিন্সিপালের এক নাম ইন্ডিপেন্ডেন্ট বা মেইন, সাবঅর্ডিনেটের এক নাম ডিপেন্ডেন্ট, জানোই তোমরা। তো প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট নিয়ে কমপ্লেক্স সেন্টেন্স আর যুক্ত করানোর জন্য দুটো ক্লজকে জয়েন করবে কে, সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেট ক্লজ মনে রাখবে, সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয়। সাবঅর্ডিনেটিং কনজাংশন কী কী আছে, দ্যাট আছে আর অল ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, এইটুকু মনে থাকবে আশা করি। সমস্ত ডাব্লিউএইচ ওয়ার্ড, হু হুইচ, সে সমস্ত জানোই। আর দ্যাট, আর বিকজ আছে, ইফ আছে, দো আছে, অ্যাজ আছে, কয়েকটা ইম্পর্টেন্ট বলে দিলাম, এগুলো দিয়েই কাজ হয়ে যাবে, আনলেস আছে। তো চলো এবারে করি। এখানে দেখো একটাই ফাইনাল ভাব আছে, আই অ্যাম শিওর অফ হিজ সাকসেস, আমি তার সফলতা নিয়ে নিশ্চিত, তাই তো? আই এম শিওর, আমি নিশ্চিত, অফ হোয়াট, কী নিয়ে নিশ্চিত, তার সফলতা নিয়ে। তো এইখানে একটা ফ্রেজ আছে, হিজ সাকসেস। ফ্রেজ কাকে বলে, মোর দ্যান ওয়ার্ড, একের অধিক ওয়ার্ড, অথচ সেখানে কোনো ফাইনাইট ভাব নেই, মানে সাবজেক্ট ফাইনাইট ভাব কম্বিনেশন থাকবে না। ফাইনাইট ভাব মানে টেন্সের গঠনের ভাব, এটা বললাম একটু আগে। তো সেটাও কিছু আছে কি, সাকসেস একটা নাউন ফর্ম আছে, হিজ একটা পসেসিভ প্রোনাউন আছে, নেই। তো এটা একটা ফ্রেজ আকারে আছে কিনা বলো, আই এম শিওর অফ হোয়াট, তাই না? হোয়াট, আই এম শিওর অফ হোয়াট, তো এটা অবজেক্ট হিসাবে একটা বসছে কিনা, অফ প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে বসছে কিনা, আর অবজেক্ট মানেই নাউনের ধর্ম, সাবজেক্ট অবজেক্ট মানেই নাউনের ধর্ম। সো এটা একটা ফ্রেজ, তাই তো? ফ্রেজ তো, নাকি বলো? বুঝতে পারছি তো, এটা একটা ফ্রেজ, শর্টে লিখলাম পিএইচ ফর ফ্রেজ আর কি। তো মোর দ্যান ওয়ান ওয়ার্ড আছে, শব্দগুচ্ছ, গ্রুপ অফ ওয়ার্ডস, একটা অর্থও আছে, সম্পূর্ণ অর্থ নয়, বাক্যের অংশ, তাই না?
কিন্তু কোনো ফাইনাল ভার্ব নেই, তো ফ্রেজ। এবার যদি জিজ্ঞেস করি কী ফ্রেজ, তো অবশ্যই বলবো নাউন ফ্রেজ, NPH শর্টে লিখলাম, মানে নাউন ফ্রেজ, তাই না? অবজেক্ট মানে বললাম না, সাবজেক্ট অবজেক্ট মানে নাউনের ধর্ম। তো সহজ বুদ্ধি দেখো, এই নাউন ফ্রেজটাকে যদি আমি নাউন ক্লজে পরিণত করি তাহলেই তো আমার হয়ে গেল, তাই না? ক্লজ ক্লজ, কারণ এইখানে একটা ফাইনাল ভাব আছে এম, এই বাক্যটাতে একটাই ফাইনাল ভাব আছে, আর একটা ফাইনাল ভাব কোন বাক্যে থাকে? সিম্পল সেন্টেন্স, সরল বাক্যে থাকে, জেনে নাও। আর একটা বাক্যে একটা ফাইনাল ভাব যদি থাকে তো সেটা সিম্পল সেন্টেন্স। আর মনে রাখবে ক্লসের দিক দিয়ে যদি বলি, একটা ক্লজ একটাই ফাইনাল ভাব হয়, তো এখানে একটাই ফাইনাল ভাব আছে, তো সেটা একটাই ক্লজ। তো একটা ক্লজ হলে সেটা কোন ক্লজ হয়? ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল বা মেন ক্লজ হয়, ঠিক আছে? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সিম্পল সেন্টেন্সই সেটাকে বলা হয়, বোঝা গেল? একটাই ফাইনাল ভাব আছে এম। তো আমাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে মানে তো দুটো ফাইনাল ভাব মিনিমাম দরকার, কারণ একটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করতে হবে। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো বাক্যটা তো আছেই, একটা ফাইনাল ভাব আছেই। তো আমার এর ভিতরেই এই ফ্রেজটাকে এখানে খুঁজে বার করে নিই যে হিজ সাকসেস, এই নাউন ফ্রেজ, এটা সেটাও বার করে নিলাম, তোমাদের লজিক্যালি দেখালাম আমি। এই নাউন ফ্রেজটাকে নাউন ক্লজে পরিণত করলেই তো আমার কাজ সমাপ্ত। ক্লজ মানে সেখানে আর একটা ফাইনাল ভাব চলে আসবে, আর এদিকে অ্যাম তো আর একটা ফাইনাল ভাব রয়েছে, তো ব্যাস হয়ে গেল। নাউন ক্লজ কোথা থেকে আসছে? ডিপেন্ডেন্ট ক্লজেরই তিনটে ভাগ আছে না, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। এই ক্লজের বিস্তারিত ক্লাস নিয়েছি, একদম বেসিক্স ক্লাস দেখে নেবে প্লেলিস্টে গিয়ে, হ্যাঁ, প্রায় 2 ঘন্টার মতো ক্লাস আছে, সময় করে দেখে নিও। ক্লজ এনজয় করতে পারবে তোমরা, ক্লজের দুনিয়া দেখুন আমি দেখিয়ে দিয়েছি ডিটেলসে। এই ক্লজ নিয়ে বহু স্টুডেন্টসের, ভালো ভালো স্টুডেন্টসেরও আমি আমার টিচিং এক্সপিরিয়েন্সের দীর্ঘ 14-15 বছরের পড়ানোর আমার অভিজ্ঞতা, সেখানে দেখেছি ভালো ভালো স্টুডেন্টসের ক্লজ, নন ফাইনাল ভাব, এগুলোই কিন্তু ধারণা ক্লিয়ার নেই। করে তো দেয় তারা, ভালো ভালো স্টুডেন্টস, টপ স্টুডেন্টসরা স্কুলে র্যাঙ্ক করে স্টুডেন্ট, কিন্তু যখনই জিজ্ঞেস করি হোয়াট ইজ ক্লজ, হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স, তখনই তারা সঠিক ডেফিনেশন বলতে পারে না, ঠিক আছে? তো যাই হোক, আমি সমস্ত বিস্তারিত একদম ডেপথে ওখানে আলোচনা করেছি, তোমরা অবশ্যই সেগুলো ক্লিয়ার করে তারপরে দেখবে কত ভালো লাগবে সলভ করতে। তো যাই হোক, নাউন ক্লাস একদম সূক্ষ্মাতি, গ্রামার একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম দিক বিচার করো, তবে গিয়ে আনন্দ পাবে গ্রামার করে, মজা পাবে। তো নাউন ক্লজে পরিণত করলেই হয়ে গেল। আর নাউন ক্লজ তো ডিপেন্ডেন্ট ক্লজেরই ভাগ, তাই না? তার একটা প্রিন্সিপাল ক্লজ তো রয়েছেই, মানে আই এম শিওর বলতেই পারি এটা প্রিন্সিপাল ক্লজ, আর এটাকে যদি নাউন ক্লজে মানে ডিপেন্ডেন্ট ক্লজ একটা হয়ে যাবে, ডিপেন্ডেন্টের মধ্যেই তো নাউন ক্লজ, ব্যাস হয়ে গেল, ফিনিশ। তো করার জন্য আমার কি দরকার? ডিপেন্ডেন্ট ক্লজ তো মানে সাবঅর্ডিনেট ক্লজ তো সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয়, তো সাবঅর্ডিনেটিং কনজাংশন আমি এখান থেকেই করে দেখাচ্ছি, যুক্ত করব। দ্যাট একটা কনজাংশন আনবো, দ্যাট সাবঅর্ডিনেটিং কনজাংশন একটু আগেই বললাম। আই এম শিওর দ্যাট, আমি নিশ্চিত যে অফ প্রিপোজিশনটা আর দরকার হবে না, ঠিক আছে? ওটা উঠে যাবে, ওটা উজ্জ্বই থেকে যায়, অমিটেড, ওর ব্যবহার সেরকম নেই। আই এম শিওর অফ দ্যাট, ব্যবহার নেই, আই এম শিওর দ্যাট, ঠিক আছে? আমি নিশ্চিত যে। এইবার হিজ সাকসেস, এই ফ্রেজটাকে আমি ক্লজে পরিণত করব। আমি প্রথমে এটা অনেকভাবে করে দেখাচ্ছি, আমি দেখো সাকসেস নাউন হিসাবে আছে, তো আমি নাউন হিসাবে রেখেই করছি। দেখো, অনেকে খালি সাকসিড দিয়ে করে দেখাবে, আমি সব রকম করে দেখাবো, তোমাদের ল্যাঙ্গুয়েজ এনজয় করবে। তো দেখো, একটা সহজ বুদ্ধি আমি বলে থাকি, নাউনের আগে সাধারণত হ্যাভ ভার্ব, অ্যাডজেক্টিভের আগে সাধারণত বি ভার্ব, সেটাই আমি করে দেখাবো। দেখো, এবার আমি একটা ক্লজ করছি, ক্লজ মানে তো সে বাক্যের মতনই কাজ করবে, মানে সাবজেক্ট ফাইনাল ভার্ব কম্বিনেশন দরকার, তো একটা কর্তা দরকার। কর্তা কে করবো? এখানে হিজ আছে না, তার সফলতা, আমি তার সফলতা নিয়ে নিশ্চিত, তার মানে কি আমি নিশ্চিত যে সে সফল হবে বা সে সফলতা পাবে, তো এখানে কর্তা সে কি না, তো হিজ পসেসিভ প্রোনাউন ফর্ম আছে, ও সাবজেক্টিভ প্রোনাউন ফর্ম হি করবো কি না বলো? হি করতে পারি, ওকে, আমার তো সাবজেক্ট ফাইনাল ভার্ব কম্বিনেশন দরকার, ওটারই সাবজেক্টিভ প্রোনাউন ফর্ম করে নিলাম হিজের, হি। বলো ক্লিয়ার হয়েছে? ব্যাস, এইবারে ফাইনাল ভাব দরকার, তো সাকসেস তো নাউন আছে, আমি ওকে রাখবো নাউন হিসাবেই। দেখো না, তো কী করবো, তো আমাকে একটা ভার আনতে হবে, ফাইনাল ভাব। তো আমি সহজ বুদ্ধি কী বললাম, নাউনের আগে সাধারণত হ্যাভ ভার্ব, অ্যাডজেক্টিভের আগে সাধারণত বি ভার্ব। তো হ্যাভ ভার্ব কী আনবো, এটা তো দেখো, এটা সেন্সটা কী আসছে, আমি নিশ্চিত তার সফলতা নিয়ে, তার মানে কি এখন সফল কি হয়ে গেছে? হয়নি, সফল হবে, এই সেন্সই তো আসছে ভবিষ্যতে, যে আমি নিশ্চিত যে সে সফলতা পাবে, পাইনি, ব্যাস। তো হ্যাভ ভার্বের ফিউচার ফর্ম কি, যে কোনো ফিউচার ফর্ম গঠন করে শিখেছি না, স্যাল বা উইলে পরে ভার্বের রুট ফর্ম, তো হ্যাভ ভার্ব দরকার, হ্যাভ বসাও, মানা কে করেছে, হ্যাভ এই রুট, তাই না? তো হি এর পরে সাধারণত উইল বসে, তো উইল বসাবো স্যাল উইলের, হি উইল হ্যাভ সাকসেস, বলো বোঝাতে পারলাম কি না? আই এম শিওর দ্যাট হি উইল হ্যাভ সাকসেস, আমি নিশ্চিত যে সে সফলতা পাবে, এই যে ফাইনাল ভার্ব, সাবজেক্ট ফাইনাল ভার্ব কম্বিনেশন, দেখো হি সাবজেক্ট, উইল হ্যাভ ফাইনাল ভার্ব, সিম্পল ফিউচারে আছে, সাকসেস নাউন ফর্মেই রেখেছি যেরকম ছিল। তাহলে এই ফ্রেজটাকে, নাউন ফ্রেজ হিজ সাকসেসটাকে আমি নাউন ক্লজে পরিণত করলাম, হি দ্যাট হি উইল হ্যাভ সাকসেস। আই এম শিওর অফ হোয়াট, আমি নিশ্চিত কিসে, না এই অফ প্রিপোজিশনারি অবজেক্ট,
এই ক্লজটা এই দ্যাট সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে শুরু করে সাবঅর্ডিনেট ক্লজ, মনে রাখবে সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ হয়, ওকে ছাড়া কিন্তু হয় না, এটা যেন মাথায় থাকে। এগুলো শিখিয়েছি আমি, তোমাদের ক্লাস নিয়েওছি সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায়। সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয়, সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে শুরু করে যেখানে ক্লজটা শেষ হচ্ছে সেটাই সাবঅর্ডিনেট ক্লজ। সেটা যে শেষে শেষ হবে বাক্যের সেটা নেসেসারি নয়, হতেও পারে নাও হতে পারে, সেটা বিচার করতে হবে যে কোথায় সাবজেক্ট ফাইনাল ভার্ব কম্বিনেশন এবং তার সাথে অতিরিক্ত অংশ কোথায় শেষ হচ্ছে। বলো বোঝাতে পারলাম? তো এটা একটা ক্লজ হলো সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, দ্যাট হি উইল হ্যাভ সাকসেস আর আই অ্যাম শিওর, এইটুকু একটা ক্লজ। অ্যাম ফাইনাল ভার্ব অলরেডি হয়ে গেছে, আই অ্যাম শিওর দ্যাট হি উইল হ্যাভ সাকসেস, উত্তর হয়ে গেল। এখানে একটা ফাইনাল ভার্ব রয়েছে অ্যাম, আর এদিকে উইল হ্যাভ একটা ফাইনাল ভার্ব রয়েছে। বলো দুটো ফাইনাল ভার্ব দুটো ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট নেই, কমপ্লেক্স সেন্টেন্স হয়, আলাদা কিছুই নেই। কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্যকে বলে একটা প্রিন্সিপাল ক্লজ আর কমপক্ষে একটা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ, সেটাই হয়েছে। এবার অনেকে প্রশ্ন হবে স্যার আই এম শিওর এটা ডিপেন্ডেন্ট ক্লজ না, কী করে বুঝবো? আরে সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে শুরুতে, সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত সাবঅর্ডিনেট ক্লজ হয়, আছে এর আগে কিছু নেই, তার মানে ওটা প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট বা মেন ক্লজ। বলো বোঝাতে পারলাম কি না? এইবারে আমি তোমাদের এই সাকসেসের বিভিন্ন ফর্ম দিয়েও এটা উত্তরটা করে দেখাবো। দেখো এই দ্যাটের পরে, হ্যাঁ দ্যাটের পরেই দেখো দেখাচ্ছি, হি, আমি এটাকে সাকসেস আছে তো নাউন ফর্ম, এটাকে অ্যাডজেক্টিভ করে দেখাবো। অ্যাডজেক্টিভের আগে সাধারণত কী বললাম, বি ভার্ব বসে, তো আমি এটা বলতে পারি হি উইল বি সাকসেসফুল। বলো এটা বলতে পারি কি না? আই এম শিওর দ্যাট হি উইল বি সাকসেসফুল, আমি নিশ্চিত যে সে সফল হবে। সাকসেস মানে সফলতা, সাকসেসফুল অ্যাডজেক্টিভ মানে এই ফুল একটা সাফিক্স অ্যাড করে দিলাম, সাফিক্স অ্যাড করে পার্টস অফ স্পিচ চেঞ্জ করা যায়, বুঝে গেল? তো ফুল পরে সাফিক্স যুক্ত করায়, তো করে অ্যাডজেক্টিভ করে দিলাম। অ্যাডজেক্টিভের আগে সাধারণত বি ভার্ব বসে, বললাম দেখো বি স্বয়ং নিজে বসেছে কিনা, বসেছে না, সে নিজে হওয়া বোঝায়, তো সে নিজে হবে সফল। হি উইল বি সাকসেসফুল, এখানে আর হ্যাভ হবে না, নাউনের আগে সাধারণত হ্যাভ ভার্ব বসে, সাধারণত বলেছি ইন জেনারেল কিন্তু। আচ্ছা এইবারে যেটা সবাই বেশিরভাগ করে দেখায় সাকসিড মানে ভার্ব ফর্ম দিয়ে, সেটাও আমি করে দেখাচ্ছি। দেখো এইখানে দেখাচ্ছে দ্যাট হি, ফিউচার গঠনের বুদ্ধি কি একটু আগে বললাম, স্যাল বা উইলের পরে ভার্বের রুট ফর্ম, তো হি এর পরে উইল, তবে ভার্বের রুট ফর্ম সাকসেসের ভার্ব ফর্ম কি সাকসিড ফিনিশ, এটাও করতে পারো। দ্যাট হি উইল সাকসিড ভার্বের রুট ফর্ম, ঠিক আছে, সাকসেসের ভার্ব ফর্ম আমি নিয়ে এলাম। ওকে, একটা ওয়ার্ডের মাল্টিপল পার্টস হতে পারে, মাল্টিপল মিনিং হতে পারে, তো সাকসেসের ভার্ব ফর্ম হচ্ছে সাকসিড। তো সিম্পল ফিউচার করবো, তাই জন্য উইল নিয়ে এলাম মোডাল অক্সিলারি, তাই না, নাহলে তো হবে না। হি উইল সাকসিড, আমি নিশ্চিত দ্যাট হি উইল সাকসিড, সে সফল হবে। যেটা খুশি করতে পারো তুমি, সমস্ত অ্যাঙ্গেল আমি বুঝিয়ে দিলাম। বলো ভালো লাগলো কমপ্লেক্স সেন্টেন্স? তো এইভাবে গ্রামার এনজয় করতে পারবে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করে। বোঝাটা বুঝতে টাইম নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু করতে হবে ফটাফট, ঠিক আছে? একদম ল্যাঙ্গুয়েজ কুলে খেতে হবে গ্রামার একদম, ঠিক আছে? শব্দ নিয়ে খেলতে পারবে একদম। ওকে চলো লাস্ট আমরা দেখি ফ্রেজাল ভাব। এক মিনিট, তো ফ্রেজাল ভাব দেখতে পাচ্ছি আমরা সি এর দাগে। ফ্রেজাল ভার্ব সম্বন্ধে বিস্তারিত আমি আলোচনা করেছি যে একটা ভার্ব ডু ভার্ব, অবশ্যই তিনটে যে ভার্ব আছে বি ভার্ব ডু ভার্ব হ্যাভ ভার্ব, এর মধ্যে ডু ভার্ব বা অ্যাকশন ভার্বের সাথে একটা প্রিপোজিশন বা অ্যাডভার্ব বা দুটোই বসে একটা ভিন্ন অর্থ তৈরি করে, একটা ভিন্ন অর্থ, তখন তাকে ফ্রেজাল ভার্ব বলে। ওটাকে গ্রুপ ভার্বও নাম দেওয়া যায়, বা প্রিপোজিশনাল যেহেতু যুক্ত থাকে ওই জন্য প্রিপোজিশনাল ভার্বও বলে। এগুলো আমি ফ্রেজাল ভার্বের ক্লাসে নিয়েছি, তোমরা প্লে লিস্টে দেখে নিতে পারো, ঠিক আছে? ওখানেও ওগুলো ইম্পর্টেন্টই নিয়েছি আমি মাধ্যমিকের উপরেই আর কি। তো যাই হোক, তো এর উপরে আমি সাজেস্টিভ ক্লাস নেব আমি বললাম, তো টেস্ট পেপারই সবথেকে বড় সাজেশান, তো এগুলো প্র্যাকটিস করলে তোমাদের কোনো চিন্তার কিছু নেই। তো যাই হোক, দেখো সাজেশান ওরকমভাবে ঠিক নয় এগুলো, তুমি যদি শিখে থাকো ওর থেকে বড় সাজেশানের কি, তুমি যা দেবে তাই পারবে, তাই না? যদি তোমার শেখা থাকে, আর যে ঠিক মতো শেখে না, যার ঠিক শেখা নেই, সে কাটছাট খোঁজে, তাই না? যে অল্প পড়ে কী করে ইয়ে করা যায়, এগুলো অল্প পড়ার বিষয় নয়, গ্রামার আনন্দের বিষয়, মজার বিষয়। যদি শেখো তুমি ভ্যারিয়াস ওয়ে কতভাবে একটা গ্রামারকে সলভ করা যেতে পারে। যাই হোক, তো ফ্রেজাল ভাব এই হচ্ছে ব্যাপার। তো তোমাকে কিছু অপশান দিয়ে দেবে, এবার আন্ডারলাইন করা যে ডু ভাবটা থাকবে ওটাকে রিপ্লেস করতে হবে ওই উপযুক্ত ফ্রেজাল ভাব যেটা ওর সমার্থক। তো প্রথমটা দেখি, এগুলো আমি মুখে মুখেই বলে দিচ্ছি, দেখো ঠিক আছে?
ইউ শুড প্রিজার্ভ সামথিং ফর ফিউচার ইউজ। প্রিজার্ভ মানে সংরক্ষণ করে রাখা উচিত, জমানো আর কি, জমানো বলছে। সঞ্চয় করা উচিত তোমার, শুড মানে উচিত অর্থ। দেখো মডেলের পরে ভাবের রুট ফর্মই আছে, দেখো প্রিজার্ভ ডু ভাবের রুট ফর্ম না এটা, ডু ভার্বে এস ইএস ছাড়া প্রেজেন্ট ফর্মটা রুট ফর্মই হয়। ওকে, তো তোমার সঞ্চয় করা উচিত কিছু ভবিষ্যতের জন্য। তো কী কী অপশান আছে? ফল আউট মানে ঝগড়া করা, মানে এগুলো জানতে হবে, ঠিক আছে? শব্দভাণ্ডার বাড়াতে হবে কিন্তু, ভোকাবুলারি। ওকে, ফল আউট মানে ঝগড়া করা, গিভ ইন মানে বশ্যতা স্বীকার করা, যেটা সারেন্ডার হয়, তো সারেন্ডার এখানে নেই, যাই হোক। আর গিভ আপ মানে ত্যাগ করা, পরিত্যাগ করা। পুট বাই মানে সঞ্চয় করা, ব্যাস ফিনিশ। তো পুট বাই এটা হবে, ঠিক আছে? তো মোডালে পরে তো ভার্বের রুট ফর্ম, তো পুট বাই স্বয়ং নিজে বসবে, এই কিছু চেঞ্জ হবে না। আর পুটের তিনটে ফর্ম সেমই হয়, পুট পুট পুট, তো পুট বাইই হবে। বলো, বুঝতে পারলাম? তো ওটাকে পরিবর্তে প্রিজার্ভটাকে হাঁটাবে, পুট বাই বসাবে, ফিনিশ। ক্লিয়ার হয়েছে? নেক্সট, মানে ও যে ফর্মে থাকবে, আন্ডারলাইন ডু ভার্বটা যে ফর্মে থাকবে না, সেই ফর্মেই কিন্তু উপযুক্ত ফ্রেজাল ভার্ব যেটা ওর সাথে সিনোনিমাস সমার্থক, সেটাকে অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার হয়েছে? যে ফর্মে থাকবে, যে টেন্সে থাকবে। যদি টেন্সের গঠনে থাকে তো টেন্সের স্ট্রাকচারেই ফেলতে হবে, যে টেন্সে থাকবে। আর নন ফাইনাইট ফর্মে থাকলে শুধু সেই নন ফাইনাইট ফর্মেই ফেলতে হবে, যে ফর্মে থাকবে। প্যাসিভে থাকলে প্যাসিভেই ফেলতে হবে। ওকে, নেক্সট, দ্য ব্রাদার্স কোয়ারেল্ড ওভার দেয়ার প্রপার্টি, তাদের সম্পত্তি নিয়ে ঝগড়াঝাটি শুরু করেছে। তো কোয়ারেল্ড দেখো V2 আছে, এটা V3ও হয়, কিন্তু V3 শুধু একা বসে তো কোনো ফাইনাইট ভাব গঠন করে না, তার আগে অক্সিলারি ভাব দরকার। কোনো অক্সিলারি ভাব আছে? নেই, ব্রাদার্স সাবজেক্ট আছে, সুতরাং এটাকে V2 মানে সেকেন্ড ফর্মই ধরে নেবো। তো পাস্ট টেন্সে আছে, তো কোয়ারেলের বললাম একটুকে ফল আউট মানে ঝগড়া করা। তো ফলের তিনটে ফর্ম কি? ফল, ফেল, ফলেন। ভার্বের তিনটে ফর্ম রোজ মানে সহকারে 5টা 10টা করে গ্রামার বই দিয়ে পড়া উচিত। দেখবে মাস গেলে কত হয়ে যাচ্ছে, খান 300 হয়ে যাবে, ঠিক আছে? একদিনে অত হয় না, রোজ অল্প অল্প করে পড়বে। তো কোয়ারেল্ড পাস্ট টেন্স ফলের কী করবো? ফেল, তাই না? ফল, ফেল, ফলেন তিনটে ফর্ম বললাম। সেকেন্ড ফর্ম কি? ফেল, FELL, ফেল। তো ফেল আউট হবে উত্তর। বলো, বোঝাতে পারলাম কি না? নেক্সট, ওয়ান শুড লিভ স্মোকিং ফর এ হেলদি লাইফ। বলছে স্বাস্থ্যবান জীবন পেতে গেলে, মানে যে স্বাস্থ্য যদি ঠিকঠাক রাখতে হয় জীবনে, তাহলে স্মোকিং, ধূমপান ত্যাগ করা উচিত। স্মোকিং এখানে জেরান্ড আছে, এই জেরান্ড বলছিলাম না, ভার্বের স্থায়ী জেরান্ড আছে, হ্যাঁ। ওয়ান শুড লিভ হোয়াট, এখানে নাউন হিসেবে কাজ করছে, অবজেক্ট হিসেবে বসেছে, অবজেক্ট সাবজেক্ট মানে নাউনের ধর্ম, একটু আগে বলছিলাম। ওকে, তো যাই হোক, ভার্বের পাওয়ার দেখো, ভার্ব তো ক্রিয়া, সবথেকে গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ। আমি কেন বলে থাকি এই 8টা পার্টস অফ স্পিচের মধ্যে ইংরেজিতে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভার্ব। দেখো ভার্ব হিসেবে, ক্রিয়ার হিসেবে তো কাজ করেই, প্লাস ভার্ব আইএনজি যুক্ত হয়ে নাউন হিসেবেও কাজ করতে পারে, কত পাওয়ার দেখো। আবার অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করতে পারে, কত পাওয়ার। জন্য আমি সবথেকে গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ বলে থাকি। তো ওয়ান শুড লিভ, লিভ আছে ভার্ব এখানে আন্ডারলাইন করা, এটা ফাইনাইট ভার্ব, বুঝতেই পারছো। মোডাল যুক্ত ভার্ব যেগুলো হয়, মোডালের পরে ভার্বের রুট ফর্ম, এগুলো ফাইনাইট ভার্বের মধ্যেই পড়ে। তো শুড একটা মোডাল দিয়ে দিয়েছে, সুবিধা করেই দিয়েছে, অক্সারি মানেই সুবিধা করে দেওয়া, সে যে অক্সারি হোক, প্রাইমারি অক্সারি বা মোডাল অক্সারি। তো লিভ ত্যাগ করা, রুটেই আছে দেখতে পাচ্ছ, মোডালের পরে ভার্বের রুট ফর্মই বসে। তো কী হবে? ত্যাগ করাই তো একটু আগে বললাম, গিভ আপ, তাই না? তো গিভ আপ বসিয়ে দেওয়া হয়ে গেল। গিভ, গিভ, গিভেন তিনটে ফর্ম, কোনো দরকার নেই, রুট ফর্মই তো বসবে। তো গিভ তো রুট ফর্ম, তো গিভ আপ। গিভ ইন হলো না, কারণ সারেন্ডার যদি থাকতো, বশ্যতা স্বীকার করা, নথি স্বীকার করা, তখন গিভ ইন হতো। বলো, বুঝতে পারলাম? যে ফর্মে থাকবে সেই ফর্মেই। এই হচ্ছে ফ্রেজাল ভার্ব, কিচ্ছু নেই, 3 নম্বর একদম হাতের মুঠোয়। তো বলো, তোমরা এনজয় করতে পারলে? টেস্ট পেপার এইরকম প্র্যাকটিস সেশন আমি নিয়ে আসবো তোমাদের, যতটা সম্ভব আমি তোমাদের এইগুলো সলভ করাবো। প্রচুর আছে তো, যতগুলো সম্ভব হবে আমার কাছে টাইম আমি পাবো, ততগুলো চেষ্টা করব সমস্ত কমপ্লিট করার। কিন্তু আমার তো সময়ের ব্যাপার, তো দেখা যাক কতটা কী করে উঠতে পারি। তো ওকে, নেক্সট আবার কোনো ক্লাস নিয়ে আসবো আমি। আর কোনো জায়গায় যদি একবার বুঝতে অসুবিধা থাকে, সেই জায়গাটা প্রয়োজনে বারবার শুনে নেবে, এই সুবিধা তোমাদের কাছে ইউটিউবে আছেই, তাই না? তো আমি একবার লাস্ট পেজগুলো দেখিয়ে দিচ্ছি, এগুলো অবশ্যই লিখে নেবে বা স্ক্রিনশট করে নেবে। ওকে, পজ করে ভিডিওটা, ঠিক আছে? এই 4টে পেজ রইল। তো ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত রইল।